আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ে অফ মডেস্টির দ্বিতীয় ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগত। আলহামদুলিল্লাহ, লস্ট মডেস্টি সাপোর্ট টিম বুয়েটের পথ চলা শুরু হয়েছে অশ্লীলতার বিরুদ্ধে সচেতনতা তৈরির উদ্দেশ্য নিয়ে, এবং সেই কাজের ধারাবাহিকতায় আজ আমাদের দ্বিতীয় ওয়েবিনার। আমাদের আজকের এই ওয়েবিনারটি দুটি পর্যায়ে বিভক্ত। প্রথম পর্যায়ে থাকছে আমাদের আজকের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা, ও দ্বিতীয় পর্যায়ে থাকছে একটি প্রশ্নোত্তর পর্ব। তাই সবাইকে অনুরোধ করব সেশনটি মনোযোগ দিয়ে শোনার জন্য, এবং কোনো প্রশ্ন থাকলে তা জুমের চ্যাট বক্স অথবা লাইভ সেশনের কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। এবার চলে আসি আমাদের মূল পর্বে কি কি থাকছে। আজকে ওয়েবিনারের আলোচ্য বিষয়টা হলো বর্তমান বিশ্বের চিন্তার উত্তরাধিকার নিয়ে, বিজ্ঞান, ধর্ম, পুঁজিবাদের আলাপ নিয়ে। পর্নোগ্রাফিকে উদাহরণ হিসেবে ধরে নিয়ে বর্তমান বিশ্বে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে চিন্তা, চেতনা ও মানসিকতার যে নিয়ন্ত্রিত প্রবাহ চলছে সে সম্পর্কে আলোচনাই আমাদের আজকের ওয়েবিনারের মূল উদ্দেশ্য। আর আলোচক হিসেবে আমাদের সাথে আছেন জনপ্রিয় লেখক, গবেষক, চিকিৎসক ডাক্তার শামসুল আরিফিন শক্তি ভাই। এবছর বইমেলায় সমর্পণ প্রকাশিত হয়েছে তার লেখা বই কাঠগড়া। এইটি তার কোষ্ঠীপাথর সিরিজের তৃতীয় বই। তো আর সময় ক্ষেপণ না করে এবার শক্তি ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম শক্তি ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ ভালো রেখেছেন। আপনারা সবাই ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাইয়া, তাহলে আর দেরি না করে আজকের আলোচনার মূল বিষয়টা শুরু করা যায়। জি, তাহলে শুরু করে দেই। আম, শুরুতে কিছু ডিসক্লেমার দিয়ে নেই আর কি, যে আসলে আজকে যে বিষয়টা আমরা কথা বলবো, এই বিষয়টা নিয়ে আহ, মানে আমি বিভিন্ন বইয়ে টুকরো টুকরো ভাবে, খন্ড খন্ড ভাবে এই বিষয়গুলো নিয়ে কথা এসেছে, কিন্তু সামগ্রিকভাবে এই বিষয়ের উপরে কথা বলা, এটা এটা আজকে আবার প্রথম। তো যার কারণে হয়তো আপনাদের কাছে মনে হতে পারে মাঝে মধ্যে যে আলোচনাটা কিছুটা অগোছালো, কিন্তু আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব আলটিমেটলি পুরো আলোচনাটাকে একটা সুতোয় গেঁথে দিতে, বা আপনারাও একটা মানে এই খন্ড খন্ড আলোচনা থেকে হয়তো একটা চিত্র আপনাদের সামনে চলে আসবে। ইউ আর দ্য ক্রিম অফ দ্য সোসাইটি। হ্যাঁ, যার কারণে আমার মনে হয় যে এটা খুব বেশি বেগ আপনাদের পেতে হবে না ইনশাল্লাহ, তাই না? এবং আসলে আহ, মানে বিষয়গুলো আসলে এতটাই ডাইভার্স, কথার কথা যেমন নারীবাদের মধ্যে যে আলোচনাগুলো রয়েছে, একই আলোচনা আমরা জানি যে মানে যখন যৌন বিপ্লব নিয়ে কথা বলতে যাব একই আলোচনা আছে। তো এই ধরনের কিছু আলোচনা আছে, মানে ইন্টারওয়াইন্ড, এটার সাথে একটা খুব রিলেটেড। তো যার যার কারণে এই বিষয়গুলো মানে দেখা যাচ্ছে নারীবাদ নিয়ে আমার যে বইটা, তার মধ্যে ওই আলোচনায় কিছু এসেছে, সেই সময় কিছু স্টাডি করতে হয়েছে, কিছু বিস্তারিত এসেছে। আবার দেখা যায় যখন আমি আমাদের সেক্সুয়াল সাইকোলজি নিয়ে আলোচনা করেছি, যেমন সে মানসাঙ্ক একটা বই আপনারা জানেন যে বেরিয়েছে, 2019 সালে বেরিয়েছিল। সেখানে মানুষের সেক্সুয়াল সাইকোলজি নিয়ে আলোচনা হয়েছে। তো সেখানে দেখা যাচ্ছে কিছু বিষয় এসেছে, তো এই সবগুলো বিষয় নিয়ে একসাথে আমি কখনো আলোচনা করিনি। তো যার কারণে আমি জানি না যে আসলে বিষয়টা মানে কতটুকু আলোচনা সুন্দর গোছানো হবে কিনা। হ্যাঁ, যার কারণে আমি শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের আজকের যে বিষয় পর্নোগ্রাফি, ধর্ম, বিজ্ঞান, ব্যবসা এবং অন্যান্য, যে এই বিষয়টির কথা আজকে আমরা আমাদের মানে চেষ্টা করবো ফোকাস থাকার জন্য, কিন্তু আসলে বিষয়গুলো খুবই ইন্টারওয়াইন্ড, যার কারণে অনেক দূরে দূরে আমাদেরকে যেতে হবে। হ্যাঁ, এবং শুরুতে আরেকটু কিছু কথা আমি বলে নিতে চাই, যে আপনারা জানেন যে আমার আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমি মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, এবং ঢাকায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কমপ্লিট করেছি। তো আমি এটা পরবর্তীতে যখন মানে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা, এটা আমার 2017 সাল থেকে, মানে বয়স খুব কম। আমি মানে খুব যে বেশি দিন হলো পড়াশোনা করছি তা না, খুব কম পড়াশোনার বয়স। কিন্তু এই সরি ভাইয়া, কিছু আহ, ভুলবশত সম্ভবত মিউট হয়ে গেছে, একটু আনমিউট করে নেবেন প্লিজ। ও আচ্ছা, এতক্ষণ যে কথা বলছি কিছু শোনা যায়নি না? শোনা গেছে ভাইয়া, এতক্ষণ জাস্ট জাস্ট বিগত 10 সেকেন্ডের জন্য। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে আপনারা অনেকেই জানেন যে আমি উম, মানে মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, আমার একাডেমিক পড়াশোনা মেডিকেল সায়েন্স নিয়ে। কিন্তু 2017 সাল থেকে মোটামুটি আমি বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা শুরু করি, যেমন অর্থনীতি নিয়ে, বা দর্শন নিয়ে, ইতিহাস নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা শুরু করি। এবং এই বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে পড়তে গিয়ে আমার কাছে মানে মনে হয়েছে একটা জিনিস, যে আসলে আমরা যারা সায়েন্স পড়ি,
মানে এটা তো ধরে নেওয়া যায় তাই না, যে আমরা স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড পাঁচের মধ্যে আমরা থাকতাম স্কুলে কলেজে। হ্যাঁ, দেখা যাচ্ছে এখানে আমার সামনে অনেকেই নটর ডেমের অনেকেই আছেন যারা দেখা যাচ্ছে ভালো 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 রেজাল্ট আমরা কিন্তু করতাম আমাদের স্কুল কলেজ লাইফে, এবং এর ফলে আমাদের সায়েন্স নিয়ে পড়ার সুযোগ হয়েছে। কিন্তু আমি খুব যখন আমার পড়াশোনার পরিধি বেড়ে গেল, আপনারা জানেন যে মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়ে সাধারণত তারা খুবই ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়, এবং পড়াশোনার ক্ষেত্রেও তারা মানে মেডিকেল সায়েন্সের বাইরে পড়াশোনার সুযোগ কম। কিন্তু আমার যেহেতু একটা মানে ফ্যামিলি সাপোর্ট বলেন বা মেডিকেল সায়েন্স পড়াটা আসলে এরকম প্যাশন থেকে বা ক্যারিয়ার করতে হবে এই ধরনের বিষয় থেকে পড়াশোনা এরকমটা ছিল না। তো যার কারণে আমার এই 2017 সাল থেকে আমার বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনার একটা মানে বড় সুযোগ তৈরি হয়েছে। এবং পড়তে গিয়ে আমি এটা খেয়াল করেছি যে আমার ধারণা আপনাদেরও সুযোগ কম, আপনাদেরও যারা আপনারা বুয়েটে পড়াশোনা করছেন, দেশের সর্বোচ্চ মানে সবচেয়ে কম্পিটিটিভ যে বিদ্যাপীঠটা যেটা যেখানে এখানে আপনারা পড়াশোনা করছেন, সবচেয়ে যোগ্যতা সম্পন্ন মনে করে আমি বুয়েটের ছাত্রদেরকে। তো একই জিনিস হয়তো আপনাদের ক্ষেত্রেও ঘটে যে আমাদের একাডেমিক যে পড়াশোনা এর বাইরে গিয়ে পড়াশোনা সময়টা হয়ে ওঠে না, তাই না জীবনে? কিন্তু আমি খুব আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যে এর ফলে যেটা হয় যে আমরা ইতিহাস সম্পর্কে না জানার কারণে, দর্শন সম্পর্কে না জানার কারণে দুনিয়ার একটা বিশাল জিনিস আমরা মিস করি, এবং কিছু বেসিক প্রশ্ন আমাদের মনের মধ্যে যেগুলো খুব ছোটবেলা থেকে ভাইয়া আমাদের মনের মধ্যে তৈরি হয়, এই ভাইয়া প্রশ্নগুলোর উত্তর আমরা একটু আসলে। ইন্টারাপ্ট করতে চাচ্ছি। অনেকে জি জি জি। রিকোয়েস্ট করছেন যে আপনার ভিডিওটা অন করলে ভালো হয়। যদি ও আপনার আচ্ছা পক্ষে সম্ভব হয়, ভিডিওটা অন করলে খুবই ভালো হতো। আচ্ছা, ভিডিও অন করলে যেটা হয় আমার একটু ফ্লো একটু নষ্ট হয়, যার কারণে আমি আমি শেষে যখন প্রশ্নোত্তর পর্বে যাবো তখন অন করবো ইনশাল্লাহ তাআলা, হ্যাঁ? তো আমি কথা ইনশাআল্লাহ দিচ্ছি ভাইয়া, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। কিন্তু এখন মানে আলোচনার সুবিধার্থে এটা আমার জন্য একটু ভালো হবে আর কি। জি আচ্ছা তাহলে ভাই। আমি মানে যেগুলো, হ্যাঁ ঠিক আছে, আমি আগেই আপনাদের কাছে পার্ডন নেই আমি এটা আসলে শেষের দিকে করবো ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম যে যার কারণে আমাদের দেখা যাচ্ছে ছোট থেকে আমরা যখন বড় হতে থাকি তখন আমাদের মধ্যে বিভিন্ন প্রশ্ন ভিড় করে, এবং এই প্রশ্নগুলোর উত্তর আসলে শেষ পর্যন্ত কোনোদিন আমাদের পেয়ে পেয়ে ওঠা হয় না। হ্যাঁ, এটা খুবই মানে আমার কাছে মনে হয়েছে, এবং আমি শেষ পর্যন্ত যে সিদ্ধান্তে এসেছি, আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, কিন্তু আমি আমার গত 4 বছরের স্টাডি থেকে আমি যে সিদ্ধান্তে এসেছি সেটা হচ্ছে এই পৃথিবীটা চালানোর জন্য কাজ করে যারা সায়েন্স নিয়ে পড়ে। এই পৃথিবীটা চালানোর জন্য কাজ করে, যদি সাবজেক্ট ওয়াইজ বলি আমি, যে এই পৃথিবীটা কিভাবে চলবে সেজন্য কাজ করে সায়েন্স। পৃথিবীটা চালায় হচ্ছে ইকোনমিক্স, এবং পৃথিবী কিভাবে চলবে এটা ঠিক করে ফিলোসফি। এবং এইটা একটা মানে যদি আমি আপনারা অনেক হয়তো ষড়যন্ত্র তত্ত্ব মনে করতে পারেন, কিন্তু আমি এটা এক ধরনের কনস্পিরেসি আমি মনে করি, যে মানে থার্ড ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ ছাত্রগুলোকে, থার্ড ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ ব্রেন গুলোকে মানে হিস্ট্রি, ইকোনমিক্স, ফিলসফি থেকে দূরে রাখার এই যে একটা মানে এটা আসলে কনস্পিরেসি বলা যায় না, বাকি এটা হয়ে গেছে, এরকমই আমাদের সিস্টেমটা ডেভেলপ করেছে, আমাদের সোশ্যাল কালচারের ব্যাপারে ডেভেলপ করেছে, যে আমরা যারা বিজ্ঞান পড়ি আমরা এই বিষয়গুলো থেকে দূরে থাকি, কিন্তু এই বিষয়গুলো আসলে দুনিয়া চালাচ্ছে এরা। আমি জানি না একবার আপনারা একমত হবেন কিনা, বাট এটা আমার আমার এই সিদ্ধান্তে আমি এসেছি গত 4 বছর থেকে। তো এনিওয়ে, আমরা আজকে যে আলোচনা শুরু করতে যাচ্ছি এটা আসলে ঠিক কোনখান থেকে শুরু করবো আমার জন্য বললাম, আমি আগেই বললাম যে আমার জন্য কষ্টকর, আপনারা বুঝে নেবেন জিনিসগুলো। আহ, সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা বই সাজেস্ট করবো, সেটা হচ্ছে অর্থনীতিবিদদের যুগ, ড্যানিয়েল ফ্যাসফেল্ড, ওনার লেখা বই। চমৎকার বাংলা অনুবাদ আছে, এটাও খুব চমৎকার, আপনারা চাইলে ইংরেজিটা পড়তে পারেন, বাংলা অনুবাদটা বেশ চমৎকার। তো এই বইটা আমি প্রথমে সাজেস্ট করবো কারণ এখানে লেখক খুব চমৎকার ভাবে একটা জিনিস দেখিয়েছেন, সেটা হচ্ছে যে এই যে আমরা ছোটবেলা থেকে যেই মাইন্ডসেট নিয়ে বড় হই, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে, সেই সমাজে আমরা দেখতে পাই যে যারা বেশি যাদের অর্থ করি তাদেরকে সমাজে সম্মান দেওয়া হচ্ছে। হ্যাঁ, বা এই যে একটা একটা সামাজিক একটা সেট আমরা দেখি, সামাজিক একটা মাইন্ডসেট আমরা দেখি, এটা শুরু থেকে আমি এই প্রশ্নগুলো জবাব পেয়েছি ওনার কাছ থেকে। উনি এটা মানে অর্থনীতির যে ইতিহাস কখন থেকে শুরু হলো, হ্যাঁ অর্থনীতির এই বিষয়গুলো উনি সুন্দরভাবে আলোচনা করেছেন ওই বইতে। আধুনিক অর্থনীতি শুরু হলো কোথা থেকে, এবং ওইখানে উনি খুব চমৎকার ভাবে কিছু কথা দেখিয়েছেন, যে আহ, মানে 1500 শতকের ওই সময়টাতে, সেই সময় এক হচ্ছে যারা জমিদার, যারা মানে ল্যান্ডের যারা মালিক এবং ল্যান্ডে যারা ওয়ার্কার, জমিদার এবং প্রজা, এই দুইয়ের মাঝখানে একটা শ্রেণী তৈরি হয় যাদেরকে বলা হচ্ছে বণিক শ্রেণী। তারা এক এক অংশ থেকে আরেক অংশে, এক দেশ থেকে আরেক দেশে, এক গ্রাম থেকে আরেক গ্রামে, এক জেলা থেকে আরেক জেলায়, মানে তারা দেখাচ্ছে এই মানে এই
মানে উৎপাদন যেটা, সেটাকে তারা ব্যবসা করতো, বণিক শ্রেণী, এটা এদের উদ্ভব হয়ে গেল। এবং উনি দেখাচ্ছেন যে এই বণিক শ্রেণীর হাত ধরে পরবর্তীতে মানে যখন উপনিবেশ আমল যখন আসলো, যখন যখন বিভিন্ন জায়গায় তারা উপনিবেশ তৈরি করলো, তখন এই বণিক শ্রেণীটা ধীরে ধীরে আস্তে 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 তারা শাসন, যারা শাসকদেরকে তারা মানে প্রভাবিত করা শুরু করলো। এবং তখন সমাজের একটা নতুন মাইন্ডসেট তৈরি হয়ে গেল। আমি সরাসরি তার বই থেকে আমি উল্লেখ করতে চাচ্ছি জিনিসটা, যাতে করে আপনাদের মানে জিনিসটা করতে খুব সহজ হয়। সেটা হচ্ছে উনি বলতে এটা বলতে চাচ্ছেন যে 1600 শতকে এই নতুন অর্থনীতি, অর্থাৎ পুঁজিবাদ, মানে এই যে ব্যবসায়ীদের যে অর্থনীতি, মুনাফা, অনেক বেশি মুনাফা অর্জনের অর্থনীতি, এই অর্থনীতি থেকে জন্ম নিল একটা নতুন মনোভাব, বাজার মানসিকতা। হ্যাঁ, মার্কেট সাইকোলজি বলতেছেন এটাকে। যে 1600 শতকে এই নতুন শিশু অর্থনীতি, পুঁজিবাদ তখন শিশু, এখান থেকে জন্ম নিল একটা নতুন মনোভাব, বাজার মানসিকতা, যার মূল্যবোধগুলো ভিন্ন ধরনের, যার মূল্যবোধগুলো ভিন্ন ধরনের। এর আগে নৈতিকতা ছিল ধর্মকেন্দ্রিক, ইউরোপে খ্রিস্ট ধর্মকেন্দ্রিক নৈতিকতা ছিল। কিন্তু এই বাজার মানসিকতা যখন তৈরি হলো মানুষের 1600 শতকে, মানে 1500 থেকে 1599 এই সময়, তো সেই সময়ে তারা মানে আগের ধর্মের শিক্ষা ছিল আর্থিকভাবে আমরা প্রত্যেকে একজন আরেকজনের জন্য দায়ী। একজন যদি অর্থ কষ্টে থাকে তাকে আমরা টেনে তুলবো, মানে আর্থিকভাবে আমরা পরস্পরের প্রতি দায়ী, এই বিষয়টা ছিল ধর্মের শিক্ষা। বিপরীতে নতুন এই মানসিকতায় সাফল্য লাভের জন্য প্রয়োজন হচ্ছে সকলের চেয়ে উপরে ওঠা। মানে ধর্মের শিক্ষা ছিল যে একজন একজনকে সাহায্য করবো, সামাজিকভাবে আমরা একজন একজনকে নির্ভরশীল। কিন্তু এখানে যেটা দাঁড়ালো যে একজন একজনকে টেক্কা দিয়ে কিভাবে উপরে ওঠা যায়, অপরকে পিছে ফেলা আর টেক্কা দেবার প্রচেষ্টা। ভ্রাতৃভাবের চেয়ে প্রতিযোগিতাই দরকারি মানসিকতা এই নতুন ব্যবস্থায়। ব্যবহারের নৈতিকতার চেয়ে সম্পদ সংগ্রহের দ্বারা মানুষের বিচার হওয়া শুরু হলো। মানে আগে মানুষের বিচার করা হতো তার যুদ্ধে তার বীরত্ব কেমন, এটা এরকম একটা বিষয় ছিল। সেখানে মানুষের ভদ্রতা, আচরণ, সামাজিক খেদমত, হ্যাঁ, সমাজকর্ম, মানে সে সোশ্যাল ওয়ার্ক করছে কিনা, এই সমস্ত বিষয়ের উপরে মানুষের হইতো, কি বলে, তাদের সামাজিক মর্যাদা নির্ধারিত হতো। হ্যাঁ, কিন্তু এই নতুন যে সাইকোলজি ডেভেলপ করলো, নতুন নৈতিকতা, সেখানে সম্পদ সংগ্রহ, কার কত সম্পদ, এটার উপর ভিত্তি করে মানুষের বিচার হতে শুরু করলো। অষ্টাদশ শতাব্দীর মাঝে এই নব্য অর্থনৈতিক ধারণা একটা সার্বজনীন জীবন ধারায় পরিণত হয়। কথাগুলো খেয়াল করেন যে আমরা যে পুঁজিবাদ বলি বা ধনতন্ত্র বলি, হ্যাঁ, ক্যাপিটালিজম যেটাকে বলি, এটাকে অনেকে আমরা বলতে চাই যে এটা শুধুমাত্র একটা অর্থনৈতিক ব্যবস্থা না। এটা অর্থনৈতিক ব্যবস্থা না, এটা একটা টোটাল সার্বজনীন জীবন ধারায় পরিণত হয়ে গেছে। এবং পরবর্তীতে উনি বলছেন সেকুলার ও বস্তুবাদী মূল্যবোধ, যা দ্বারা পশ্চিম ইউরোপ এবং উত্তর আমেরিকার মানুষ প্রভাবিত, এই নতুন দর্শনই ছিল তার মূল ভিত্তি। মানে পশ্চিম ইউরোপ, মানে পশ্চিম ইউরোপের যে রিচ কান্ট্রি যেগুলো রয়েছে পশ্চিম ইউরোপে, এবং নতুন যে উত্তর আমেরিকা যেটা আবিষ্কার হয়ে গেল ওই সময়টাতে, এই মানুষরা যে প্রভাবিত, তাদের যে বস্তুবাদী মূল্যবোধ, হ্যাঁ, দুনিয়া কেন্দ্রিক মূল্যবোধ, এবং আরো বেশি ভোগবাদ, আরো বেশি ভোগ করার যে একটা মানসিকতা, সেটার যে ডেভেলপ আজকে আমরা যেটা দেখতে পাই, সেটা এই মানে সেটার জন্ম নিল এই নতুন দর্শন থেকে। তো আমি এই কথা দিয়ে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আসলে ওই সময়টা থেকে 1500 শতাব্দীর সময়টা থেকে এটা আলোচনা করলে তো আসলে অনেক এই সব মানে 1500 শতাব্দীতে এগুলো কোত্থেকে আসলো, হ্যাঁ, রেনেসা হলো ইউরোপে, রেনেসা হয়ে এগুলো আমি হয়তো আমাদের আলোচনার মধ্যে সামনে আসতে পারে। তো এই বিষয়গুলো বোঝার খুব প্রয়োজন আছে, কারণ আজকে এই যে আমি 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 আহ, একটা সময় ভাবতাম যে এই যে সাইকোলজি গুলো আমাদের ডেভেলপ করেছে এগুলো কোত্থেকে, এখন আমি যেভাবে ভাবি, এখন শামসুল আরেফিন, দা থিঙ্কিং প্রসেস অফ শামসুল আরেফিন, এটা যে এখন আমি ভাবছি এটা কোত্থেকে এসেছে। হ্যাঁ, এই যে আমরা মানে দেশের জন্য করা বা দেশপ্রেম, এই যে বিষয়গুলো এসেছে, এটা শুরু থেকে আমরা যে মনে করছি যে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ পরস্পরের সম্মতিতে যা কিছু করবে এটা ঠিক আছে, ওকে, ইটস ফাইন, এই যে মানসিকতাটা ডেভেলপ করেছে গ্রহণ করে নেওয়ার, এটা কোথা থেকে এলো? মানে এখন আমরা যেভাবে দুনিয়াটা প্রত্যেকটা বিষয়কে দেখি, এই চিন্তাটা কোত্থেকে এসেছে, এটা খুঁজতে খুঁজতে আমি এখানে গিয়ে থেমেছি। হ্যাঁ, যে এটা ডেভেলপ করেছে যখন আপনারা জানেন যে আহ 1300-1400 শতকে, ওই সময়টাতে 1400-1500 শতকে ইউরোপে রেনেসা হয়। হোয়াট ইজ রেনেসা? এখান থেকে শুরু করা প্রয়োজন আমাদের। আসলে বর্তমান আমরা যেভাবে মানে আমাদের যে থিঙ্কিং ওয়ে, এইটার জন্য এটা আমাদের বুঝতে হলে আমাদের ইউরোপের ইতিহাস দেখতে হবে। ইউরোপের ইতিহাস দেখতে হবে। ইউরোপের যে তাদের যে দর্শনের ইতিহাস, তাদের যে চিন্তাধারার ইতিহাস, সেটাকেই আমরা ইনহেরিট করি থ্রু আওয়ার কলোনিয়াল পিরিয়ড। একদম খুব সহজ কথা কিন্তু এগুলো। হ্যাঁ, যে আমরা এখন যেভাবে চিন্তা করি, আমাদের চিন্তার প্রসেস, আমাদের রাষ্ট্রের ধরন,
হ্যাঁ, আমাদের সমাজের যারা চিন্তা করছে, বিভিন্ন কথা বলছে, আপনারা জানেন, দেখেন যে বুদ্ধিজীবীরা বিভিন্ন কথা বলে, হ্যাঁ, ধর্মের এগেনস্টে বলে, অনেক সময় দেখা যাচ্ছে যে সরকারের পক্ষে বলে, বা বিভিন্ন ভাবে তারা কথা বলছে। এই কথাগুলোর পিছনে কোন মাইন্ডসেট কাজ করে, তাদের মানে কোন চিন্তাধারা কাজ করে, এটা বুঝতে হলে আমাদেরকে ইউরোপের চিন্তাধারা দেখতে হবে, যে তাদের ইউরোপের চিন্তাধারা কিভাবে পরিবর্তন হয়েছে, ইউরোপের ইতিহাস, ইউরোপের অর্থনীতি, ইউরোপের দর্শন, এই বিষয়গুলোকেই আমরা থ্রু আওয়ার কলোনিয়াল পিরিয়ড, হ্যাঁ, কলোনিয়াল যে সময়টাতে উপমহাদেশের জন্য যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে। আপনারা জানেন যে লর্ড ম্যাকলে, ওনার হাতে 1835 সালে এই উপমহাদেশের শিক্ষা ব্যবস্থা, নতুন শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। তো সেই সময়ে ওই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, আমি আলোচনায় আসবো এগুলো নিয়ে, আপনারা যদি আমার সাথে থাকেন হয়তো বিষয়গুলো আমরা আলোচনায় আমরা পাবো ইনশাল্লাহ। তো ওই সময়টাতে এই যে ইউরোপের যে চিন্তা দর্শনগুলো, ইউরোপের যে আইডিওলজি গুলো তারা একটা লম্বা সময়ে তাদের অভিজ্ঞতার মাধ্যমে পেয়েছে, ট্রায়াল এন্ড এরর বেসিসে তারা এই চিন্তাগুলো পেয়েছে। তো সেই চিন্তাগুলোই তারা আমাদেরকে শিখিয়েছে, আমাদের দাদাদেরকে শিখিয়েছে, এবং তারা একটা প্রজন্ম তৈরি করেছে, যে প্রজন্মটা এই চিন্তাগুলোকে তারা ধারণ করবে, তারা শেখাবে। হ্যাঁ, আমরা পরবর্তীতে আসবো এই বিষয়ে। আহ, এবং তাদের হাত ধরে আমাদের বাবারা, তারা দেখাচ্ছে যে এই একই চিন্তাধারায় তারা প্রভাবিত হয়েছে, এবং সেখান থেকে আমরা এই চিন্তাটা ইনহেরিট করেছি। তো এই বিষয়গুলো যদি আমরা না জানি, তাহলে পরে কিন্তু আজকে দেখেন, আজকে আপনি দেখবেন যে ধর্ম নিয়ে অনেক প্রশ্ন, হ্যাঁ, পর্নোগ্রাফি নিয়ে অনেকেই পজিটিভ কথাবার্তা বলছে, যে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছু নেই। এই যে এই বিষয়গুলো কেন, মানে কেন আমি একটা বিষয়, যে বিষয়টা আমার সন্তানকে এফেক্ট করবে, সেটাকে আমি ব্যক্তিগত বিষয়, এই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, যার যার ব্যাপার তার তার, এটা কোত্থেকে এলো? এই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ কোত্থেকে এলো? ব্যক্তি স্বাধীনতা কোত্থেকে এলো? স্বাধীনতার কথাটা কোত্থেকে এলো? তারপর হচ্ছে আপনার দেশপ্রেম বিষয়টা কোথা থেকে এলো? হ্যাঁ, এই বিষয়গুলো বুঝতে হলে আমাদেরকে ইউরোপের দিকে তাকাইতে হবে। আমি জানি না মানে আলোচনাগুলো আপনারা কতটুকু মানে আলোচনাগুলো আসলে সুন্দর হচ্ছে কিনা আমি আমি বুঝতে পারছি না আসলে। তো বলে যাই, দেখা যাক কতটুকু হয়। তো দেখা যাচ্ছে যে এই যে ইউরোপে যে রেনেসা, 1300-1400 শতকের রেনেসা মানে হলো যে ইউরোপ সেই সময়টা তারা বলতে চাচ্ছে যে আমরা একটা দীর্ঘ সময় পর্যন্ত নন ইউরোপিয়ান একটা কালচারে ছিলাম। মানে খ্রিস্টবাদকে তারা বলতে চাচ্ছে যে এটা হচ্ছে নন ইউরোপিয়ান, এটা ইউরোপের নিজস্বতা নয়, এটা এসেছে মিডল ইস্ট থেকে, এটা এসেছে ফিলিস্তিন, জেরুজালেম এই এলাকা থেকে। সুতরাং নন ইউরোপিয়ান থট, নন ইউরোপিয়ান চিন্তা পদ্ধতি আমরা পরিত্যাগ করে আমরা এখন আমাদের আদি ইউরোপিয়ান চিন্তায় ফিরে যাব, ক্লাসিক্যাল আদি, আমরা ক্লাসিক্যাল ইউরোপিয়ান চিন্তায় ফিরে যাব। সেটা হচ্ছে আমাদের গ্রিক দর্শন, গ্রিস আমাদের ইউরোপিয়ান অংশ, এবং রোমান দর্শন, গ্রিক এবং রোমান দর্শন, আইন, নৈতিকতা, এই জিনিসে আমরা ফেরত চলে যাব। এটাকে বলা হচ্ছে রেনেসা। এবং একটা চমৎকার বই আছে, আমি রাইটারের নাম ভুলে গেলাম, বইটার নাম হচ্ছে রেনেসা থটস। মানে ওই রেনেসার সময় কিভাবে মানুষের চিন্তা প্রক্রিয়াগুলো পরিবর্তন হয়ে গেল, চমৎকার ভাবে লেখক ওখানে দেখিয়েছেন, এবং ওখানে একজন বিদেশি রাইটারের লেখা। তো এখানে উনি দেখাচ্ছেন যে ওই সময়টাতে রেনেসাকে মনে করা হতো এটা হচ্ছে আনক্রিশ্চিয়ানাইজিং, ধর্মের বিরোধী, ধর্ম বিরোধী একটা চিন্তা। হ্যাঁ, মানে রেনেসার সেন্ট্রাল থট ছিল এটা, যে এতদিন আমরা যা করেছি ঈশ্বরের জন্য করেছি, এখন আমরা যা যা করবো এটা আমরা মানুষের জন্য করব। মানুষ হচ্ছে আমাদের চিন্তা পদ্ধতির সেন্টার, হচ্ছে মানুষ, কোনো মেটাফিজিক্যাল কিছু না। হ্যাঁ, আখেরাত, জান্নাত, জাহান্নাম, খ্রিস্ট ধর্মে তো এসব কনসেপ্ট আছে। তো এই বিষয়গুলো আমাদের চিন্তার মেইন সেন্টার হবে না, আমাদের মেইন সেন্টার হবে মানুষ, মানুষের প্রচেষ্টা, মানুষই সব, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, এই যে একটা বিষয়। এটা ওই রেনেসার সময়কার থেকে হিউম্যানিজম যে বিষয়টা ডেভেলপ করেছে, মানুষ কেন্দ্রিক চিন্তা, মানুষই সবকিছু, মানুষের কর্ম প্রচেষ্টাই সবকিছু, মানুষের ভালোই ভালো, মানুষের খারাপই খারাপ। হ্যাঁ, এখান থেকে, তো এই সময়টা থেকে দেখা যাচ্ছে যে ইউরোপ একটা নতুন জগতে প্রবেশ করা শুরু করলো, যেটা কমপ্লিট হলো 1700-1800 শতকে, যেটাকে আমরা ইউরোপের এনলাইটেনমেন্ট হিসেবে চিনি। এই জিনিসগুলো কিন্তু খুব মানে চমৎকার বিষয়, এগুলো আমাদের খুব মার্ক করতে হবে, যে রেনেসা হচ্ছে একটা ইতিহাসের একটা বড় একটা মোড়, টুইস্ট, ইতিহাসের একটা বড় বাঁক। এরপরে এনলাইটেনমেন্ট একটা বড় একটা বাঁক, মানুষের চিন্তা পদ্ধতিতে একটা বড় বাঁক। হ্যাঁ, সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমাদের, বিশেষ করে আপনারা যারা মানে শ্রেষ্ঠ সন্তান বলবো আমি, যে যদি আমি বলি যার যার প্রজন্মের শ্রেষ্ঠ সন্তান যদি বলি, মানে আমাদের এই বিষয়গুলো জানা দরকার সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, বিকজ আমরা থার্ড ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ সন্তান। আমরা যদি এই বিষয়গুলো না বুঝি, তাহলে পরে দেখা যাচ্ছে যে মানে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো না যে কিভাবে আমরা উন্নতি করব। সেটা ম্যাটেরিয়াল উন্নতি হতে পারে, আধ্যাত্মিক উন্নতি হতে পারে, সবকিছু মিলাই। হ্যাঁ, যে এটা আমাদের আমাদের আপনাদের মানে যারা এখন যারা স্টুডেন্ট, ভার্সিটিতে, মেডিকেলে, বিভিন্ন জায়গায় যারা স্টুডেন্ট আছেন, আমাদের এটা বোঝা প্রয়োজন সবচেয়ে বেশি। আজকে দেখা যায় যে কথায় কথায় একটা ধর্ম বিদ্বেষী কমেন্ট করে ফেলছি, যুব সমাজ ধর্মের থেকে বিমুখ হয়ে যাচ্ছে।
এর পিছনে কি কারণ, কি মাইন্ডসেট, কোন মাইন্ডসেট থেকে ধর্মের বিরুদ্ধে এই প্রশ্নগুলো উত্থাপন হয়? সেটা হচ্ছে এই ইউরোপিয়ান মাইন্ডসেট থেকে। আমি যতদূর পারি সংক্ষেপে একটা আলোচনা করার চেষ্টা করব। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে আগ্রহ তৈরি করা, আলোচনা করা আমার উদ্দেশ্য না। আমার মানে আগ্রহ যেন আমি জাগাতে পারি, তাহলে আমি সার্থক, যে আমি এই বিষয়গুলো জানতে চাই, আরো জানতে চাই। হ্যাঁ, আমি ইউরোপের চিন্তা পদ্ধতির পরিবর্তন জানতে চাই, ইউরোপের রেনেসাঁ জানতে চাই, এনলাইটেনমেন্ট জানতে চাই। আমি কিভাবে আজকের বর্তমান অবস্থায় মানুষ আসলো, এই বিষয়গুলো আমি জানতে চাই। এরকম যদি কারো আমাদের আগ্রহ আসে, তাহলে আজকে আমার এই কথাগুলো বলা আমি সফল মনে করবো নিজেকে। তো যাই হোক, তো যেটা বলতে চাচ্ছিলাম যে এরপরে ইউরোপ তাদের নতুন একটা চিন্তার একটা মোড় ক্রস করলো, সেটাকে আমি বলছি এনলাইটেনমেন্ট। এই সময়টাতে বিভিন্ন দার্শনিক, ইউরোপিয়ান দার্শনিক, তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন। হ্যাঁ, যে সমাজটা কেমন হওয়া প্রয়োজন, রাষ্ট্র কেমন হওয়া প্রয়োজন, মানুষকে, মানুষ কি, আমি কে, আপনি কি, আপনি কে, হ্যাঁ, মানে আমাদের দুনিয়াতে মানে আমাদের মানে উদ্দেশ্য কি, লক্ষ্য কি, এই সমস্ত বিষয় নিয়ে তারা বিভিন্ন মতামত দিলেন এই সময়টাতে, এনলাইটেনমেন্টের সময়টাতে। এবং এই সময় বলা হলো যে মানুষ হচ্ছে হিউম্যান। হিউম্যান কি? হিউম্যান হচ্ছে যে নিজের নৈতিকতা সে নিজে ঠিক করতে পারে। আমি একটু সরাসরি আমি উদাহরণ দিতে চাই যে ওই সময়টাতে এটা বর্তমানে যে রাষ্ট্র বলতে আমরা যা বুঝি, সমাজ বলতে আমরা যা যা বুঝি, ব্যক্তি স্বাধীনতা কি জিনিস এটা বুঝতে হলে আমাকে ব্যক্তি কি এটা বুঝতে হবে। ব্যক্তির ডেফিনেশন কিভাবে দেওয়া হয়েছে ওই সময় ইউরোপে, মানে পার্সন, হিউম্যান, পার্সন, ইন্ডিভিজুয়াল, এই ডেফিনেশন গুলো ওই সময় কিভাবে দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে ব্যক্তি স্বাধীনতা আসে, বাক স্বাধীনতা আসে। ওটার উপর ভিত্তি করে মানে ব্যক্তি স্বাতন্ত্রবাদ, ইন্ডিভিজুয়ালিজম আসে। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদেরকে মানে যার কারণে টোটাল রাষ্ট্র, সমাজ, আজকে আমরা যা যা দেখি, যা যা চিন্তা করি, যেভাবে চিন্তা করি, এই সবকিছু সেন্টার পয়েন্ট হচ্ছে ব্যক্তি, মানুষ। মানুষের সংজ্ঞা কি হবে এটা নিয়ে ওই সময় অনেক কথাবার্তা হয়েছে। তার মধ্যে যেমন একটা সংজ্ঞা আমি দিতে চাই যে এটা যা পল সার্ত্রে তার বইয়ের মধ্যে বলেছেন। এবং মানে মোট কথা এনলাইটেনমেন্টের সময়ে সবাই ঘুরে ফিরে এই একই সংজ্ঞা ওই সময়টাতে দিয়েছে। আমরা যদি সবার ইয়েটা পড়ি তাহলে পরে এরকমটাই পাবো। সেটা হচ্ছে ব্যক্তির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে স্বাধীনতা। প্রাণী সত্তা থেকে জীব মানে মানুষ সত্তা, প্রাণী থেকে মানুষ হওয়ার সিঁড়ি হচ্ছে স্বাধীনতা। আপনি যত বেশি স্বাধীন হইতে থাকবেন তত বেশি আপনি মনুষ্যত্বকে পরিপূর্ণ করতে থাকবেন। আমার কথা বোঝা যাচ্ছে কিনা? একজন মানুষ হিসেবে আপনি ততই পরিপূর্ণ হবেন যত বেশি আপনি স্বাধীন হবেন। এটা হচ্ছে যা পল সার্ত্রে উনি বলেছেন, ফরাসি দার্শনিক। আচ্ছা, এরপর আমরা দেখবো যে আরেকজন এনলাইটেনমেন্টের আরেকজন দার্শনিক কি বলছেন। যা পল সার্ত্রে এনলাইটেনমেন্টের না, উনি আরো রিসেন্ট, আরো এই সময়কার, এই গত শতকে। আচ্ছা, এরপর আরেকজন বলছেন যে কিরকেগার্ড, উনি বলছেন যে একজন মানুষ তখনই হিউম্যান হতে পারবেন, তখনই উনি একজন ব্যক্তি হয়ে উঠবেন যখন সে তার নিজের স্বাধীন সিদ্ধান্ত চর্চা করবে, স্বাধীনভাবে সে নিজের জীবনকে গড়ে নেবে এবং জীবনকে সে কিভাবে চালাবে সেটা সে নিজে ঠিক করবে। সে কোনো প্রিডিটারমাইন্ড কোনো নৈতিকতাকে সে স্বীকার করবে না, বরং তারা বলছেন যে ভ্যালুজ আর নট রিকগনাইজড বাই ইউ, ভ্যালুজ আর ডিটারমাইন্ড বাই ইউ। আপনি কোনো ভ্যালুজ, আপনার কোনো মূল্যবোধ, নৈতিকতা আপনি ধারণ করবেন না, আপনি তৈরি করবেন। হ্যাঁ, এবং তারা বলতে চাচ্ছেন যে সেই ব্যক্তি, স্বাধীনতা কাকে বলছেন, যে সেই স্বাধীন ব্যক্তি যে নৈতিকতার স্রষ্টা, নিজের নৈতিকতা সে নিজেই ঠিক করবে। তার মানে এই ব্যাপারগুলো কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? যে ওই সময়ে রেনেসাঁর সময়টাতে যে একটা আনক্রিশ্চিয়ানাইজিং, মানে ধর্ম থেকে সরে গিয়ে একটা চিন্তা, ধর্মকে বাদ দেওয়ার একটা চিন্তা, সেই চিন্তাগুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি। যে মানুষ তার আগে থেকে প্রিফিক্সড কোন নৈতিকতা, ধর্মের চাপিয়ে দেওয়া কোনো নৈতিকতা তারা বিশ্বাস করবে না, বরং এগুলোকে অস্বীকার করবে এবং সে স্বাধীন হওয়ার চেষ্টা করবে। এবং এই সময়টাতে জন লক, হ্যাঁ, এইসব বড় বড় কিছু দার্শনিক আছে, থমাস হবস, জন লক, ইংল্যান্ডের ওনারা। জন লক ওই সময় উনি বললেন যে হেডোনিস্টিক প্রিন্সিপাল নিয়ে আসলেন উনি। হেডোনিস্টিক মানে হচ্ছে যে ভোগ, ম্যাক্সিমাইজিং প্লেজার, মিনিমাইজিং পেইন। যত আপনি আপনার প্লেজারকে ম্যাক্সিমাইজ করতে পারবেন, যত বেশি আপনি ভোগ করতে পারবেন, ইন্দ্রিয় তৃপ্তি নিতে পারবেন, তত বেশি আপনি সফল। ব্যাপারগুলো মানে দর্শকগুলো কিন্তু খেয়াল করার বিষয় আছে, তাই না? মানে চিন্তা করো, আমি দর্শন করে যে পরিমাণ মজা পাই, বিলিভ ইট অর নট, আমি মেডিকেল সায়েন্স করে এই পরিমাণ মজা পাই না। হ্যাঁ, মানে এত আমার কাছে এতজন মানুষের এতগুলো চিন্তা মানে এত ভালো লাগে। তো দেখেন, উনি মানে জন লক বলছেন, হেডোনিস্টিক প্রিন্সিপাল নিয়ে এসেছেন। ওনাকে মোটামুটি লিবারালিজমের ফাদার বলা হয়। লিবারালিজম মানে এখন আমরা যে চিন্তায় আছি, লিবারেল থিঙ্কিং। হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব সবার, তারপর ধরেন যে দুজন মানুষ সম্মতিতে যা ইচ্ছা তাই করতে পারবে, এগুলোকে বলা হয় মোটামুটি লিবারালিজমের মূল নীতি বলা যেতে পারে। তো জন লক উনি নিয়ে আসলেন হেডোনিস্টিক প্রিন্সিপাল।
মানে ম্যাক্সিমাইজিং প্লেজার, মিনিমাইজিং পেইন, যত বেশি সম্ভব সুখ অর্জন করা এবং যত বেশি সম্ভব কষ্ট কমানো, এটাকে উনি বলছেন যে মানুষের জীবনের মূল লক্ষ্য। আচ্ছা, এরপরে এরপরে এটা আরেকজন এনলাইটেনমেন্ট আরেকজন দার্শনিক, ওনার নাম হচ্ছে জেরেমি বেনথাম। উনি বললেন যে না, এটা হচ্ছে যে উনি আনলেন সেটাকে বলা হয় ইউটিলিটারিয়ানিজম, যেটাকে মানে যেটার মূল বক্তব্যটা আমি উল্লেখ করছি, সেটা হচ্ছে যে যত বেশি মানুষের জন্য সম্ভব মানে সুখ নিশ্চিত করা, যত বেশি মানুষের জন্য মানে সম্ভব সুখকে নিশ্চিত করা, এটাকে উনি বলছেন যে ইউটিলিটারিয়ানিজম বলা হচ্ছে এটাকে। এরপরে আবার আরেকজন উনি আসলেন, তিনি হচ্ছেন জেমস স্টুয়ার্ট মিল। উনি একজন এনলাইটেনমেন্টের একজন দার্শনিক, এবং উনি তখন বলছেন যে আরেকটা নীতি উনি নিয়ে আসলেন, সেটা হচ্ছে যে হার্ম প্রিন্সিপাল নিয়ে আসলেন, যে না, এটা হচ্ছে যে আমরা কেউ কারো ক্ষতি করব না যতক্ষণ পর্যন্ত আমরা একজনের ক্ষতি না করছি। উনি আবার শুধু শারীরিক ক্ষতিকে নিয়ে আসছেন, মানসিক ক্ষতিকে এখানে আনেন নাই। হ্যাঁ, কারণ উনি আবার আরেকটা জিনিসের প্রবক্তা, সেটাকে উনি নাম হচ্ছে বাক স্বাধীনতা। এটার প্রবক্তা হচ্ছে স্টুয়ার্ট জেমস মিল, উনি হচ্ছেন বাক স্বাধীনতার প্রবক্তা। তো যদি আপনি মানসিক ক্ষতিকে নিয়ে আসেন, তাহলে কিন্তু আবার বাক স্বাধীনতা মার খেয়ে যাচ্ছে। যার কারণে উনি মানসিক ক্ষতি না, শারীরিক ক্ষতিকে নিয়ে আসছেন, যে যতক্ষণ পর্যন্ত কারো শারীরিক ক্ষতি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই হেডোনিস্টিক প্রিন্সিপাল যেটাকে বলা হয়, সুখ নিশ্চিত করার যে প্রক্রিয়া, এটা আমরা করতে পারবো। ওনার কথা হচ্ছে এটা। তো এই দেখেন, বিভিন্ন দার্শনিক তারা বিভিন্ন চিন্তা দিচ্ছেন, যে চিন্তাগুলো কিন্তু আজকে আমরা ধারণ করছি। আজকে কিন্তু আমরা এভাবেই ভাবি যে যতক্ষণ পর্যন্ত কারো একজন মানুষ হস্তমৈথুন করছে, সে তার কারো ক্ষতি করছে না, যা করছে ঠিকই আছে। কিন্তু দেখেন, ধর্মের নৈতিকতার সাথে কিন্তু এটা সাংঘর্ষিক। ধর্ম বলছে হস্তমৈথুন করা যাবে না, আর এরা বলছে, মানে লিবারালিজম যারা ধারণ করছে, তারা বলছে না, যতক্ষণ পর্যন্ত সে কারো ক্ষতি করছে না, করুক না, সমস্যা কি? হ্যাঁ, পর্নোগ্রাফি তো সে একা একা দেখছে, কারো তো ক্ষতি করছে না। এভাবে করে বিষয়গুলোকে কিন্তু তারা জায়েজ করতে চায়। হ্যাঁ, কিন্তু মানে আমরা কিন্তু বুঝতে পারলাম যে এই চিন্তাগুলো কোত্থেকে আসলো। এই চিন্তাগুলো কিন্তু এসেছে সেই 1700-1800 শতকে, ওই যে এনলাইটেনমেন্টের যে দার্শনিকরা ছিলেন, তারা কিন্তু এই নতুন চিন্তাগুলো তারা দিয়ে গেছেন। বর্তমানে যেটাকে আমরা কালেকটিভলি যেটাকে আমরা লিবারালিজম বলে আমরা চিনি। তো এটা মোটামুটি একটু আলোচনা করলাম। এবং খুব মজার বিষয় যে এই তারা যে নৈতিকতার যে একটা নতুন সংজ্ঞা দিলেন, এবং তারা বললেন যে এটা লিবারালিজম, এবং এটাকে কিন্তু তারা একটা ধর্মের মতো করেই মানে মান্য করে, একটা ধর্মের মতো করেই। হ্যাঁ, যেরকম আমরা ইসলামের প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলি, ঠিক একই রকম ভাবে তারা, যারা লিবারেল, যারা নিজেকে দাবি করেন, তারাও কিন্তু এই লিবারালিজমের প্রত্যেকটা বিষয়কে, প্রত্যেকটা সিদ্ধান্তকে তারা ওহির মতো করে মান্য করে আসেন। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন। তো আজকে আমরা যেটা আমাদের মেইন সেন্ট্রাল আলোচনা, সেটা হচ্ছে যে পর্নোগ্রাফি। এই পর্নোগ্রাফিটা কোথা থেকে এলো, বা লস্ট মডেস্টি ভাইরা, হোয়াট ইজ মডেস্টি, মানে শালীনতা, শ্লীলতা। আপনারা যদি এটা লক্ষ্য করেন যে 1910 সালে, আজকের এই আলোচনার জন্যই আমি একটু নেট ঘাটছিলাম, তো সেই সময় আমি দেখলাম যে মানে ড্রেস আপ, মানে আমাদের নারীদের ড্রেস আপ নিয়ে আমি একটু ঘাটলাম যে আগের কেমন ছিল তাদের ড্রেস আপটা। মানে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে 1910 সালে আমাদের নারীদের যে ড্রেস আপ, মানে আমাদের না, মানে ইউরোপ আমেরিকাতে নারীদের যে ড্রেস আপ, মানে সেটা আজকে আপনি বাংলাদেশে পাবেন না। মানে এত চমৎকার ভাবে তারা ড্রেস আপ করেছে, এবং দেখা যাচ্ছে যে মানে ফেস এবং মাথা কাভার্ড না, কিন্তু বাকি আর কোনোখানেই তাদের কোনো মানে স্কিন শো করছে না। হ্যাঁ, এবং তারা দেখা যাচ্ছে যে একদম পা পর্যন্ত লম্বা স্কার্ট। মানে আপনারা যারা যদি চার্লি চ্যাপলিনের ইয়েগুলো যদি কেউ দেখে থাকেন, দেখবেন যে ওই সময়টাতে যারা নারী, সাধারণ নারী, তারা কিরকম ড্রেস পরতেন সে সময় কিছুটা ওখানে বোঝা যায় যে কিরকম ড্রেস তারা পরতেন। দেখা যাচ্ছে ফুল হাতা, হ্যাঁ, এবং সেই হাতের শেপ বোঝার কোনো কায়দা নাই, এই পরিমাণ ঢোলা ড্রেস পরছে। স্কার্ট এমন ভাবে পরছে যে মানে পায়ের শেপ বোঝার কোনো উপায় নেই। মানে 1910 সালেও শালীনতার সংজ্ঞা ইউরোপে, আমেরিকাতে এবং আমাদের দেশে, সারা ওয়ার্ল্ডে কাছাকাছি। আমি যদি 1910 সালে একটা রাশিয়ান ফ্যামিলি আপনাকে দেখাই, আপনি বলবেন যে এরা মানে অর্থোডক্স প্র্যাকটিসিং মুসলিম। মানে সে নিজে একটা হিজাবের মতো একটা মাথায় চারপাশে সে বেঁধেছে, তো বেঁধেছেই, ছোট যে বাচ্চা 5-6 বছরের, তাকেও সেটা সে পরিয়েছে, বাট দে আর খ্রিস্টান ফ্যামিলি। তো যাই হোক, মানে মোটামুটি একটা কিন্তু একই ধরনের কাছাকাছি একটা একটা ইয়ে কিন্তু আমরা লক্ষ্য করি। শালীনতার সংজ্ঞা আপনি যদি বলেন, আপনি যদি মানে কি বলে এটাকে, শালীনতা, মডেস্টি, এই বিষয়গুলো কাছাকাছি বিষয় ছিল, এত ডিফারেন্স ছিল না। মানে কথা বাংলাদেশ এবং আপনি যদি ইউরোপ আমেরিকা দেখেন, যে একটা ডিফারেন্স এখন পাবেন, এতটা ডিফারেন্স ছিল না, কাছাকাছি ছিল। তাহলে এই জিনিসটা কিভাবে আসলো, এই যে মডেস্টির সংজ্ঞা পরিবর্তন হয়ে গেল? হ্যাঁ, সেটা হচ্ছে এই যে লিবারালিজম থেকে যে নৈতিকতার গুলো আমরা পেলাম, এই নৈতিকতার উপর ভিত্তি করে আপনার এখন মানে
মডেস্টির সংজ্ঞাগুলো পরিবর্তন হয়ে গেল। মানে এটা আরো বিস্তারিত সামনে আসবে কিভাবে হলো। আমি একটা একটা জিনিস কোট করতে চাই এখানে, যে 1800 শতাব্দীতে আমেরিকান ওয়াইফ কেমন ছিল। এটা আমি একটু যদি আমার আরেকটা ল্যাপটপ বন্ধ হয়ে গেছে, ওটা আমি এখন দেখাতে পারছি না। আমি ওটা হচ্ছে অ্যালেক্সিস ডি টকোভিল নামে একজন পলিটিক্যাল ফিলোসফার ছিলেন সেই সময়। ওখানে উনি এটা বলছেন যে আমেরিকান ওয়াইফের মতো ওয়াইফ সারা দুনিয়াতে কোথাও পাওয়া যাবে না। হ্যাঁ, তারা এতটাই বেশি ঘর মানে সংসারী, এতটাই বেশি স্বামী ভক্ত, পতিব্রতা। হ্যাঁ, তারা কি বলা যায়, ঘরের কাজকর্মগুলো এত নিখুঁত ভাবে তারা করে, এবং সেখানে মানে দুই লিঙ্গের স্বামী এবং স্ত্রীর কর্মবন্টন আছে। স্বামী বাইরে কাজ করছে, স্ত্রী ভিতরে কাজ করছে। এবং উনি বলছেন যে 5টা পরিবারে একটা পরিবারে নারী বাইরে কাজ করে কিনা সন্দেহ আছে। হ্যাঁ, অথচ এখন দেখবেন যে 5টা পরিবারের 5টাই নারী বাইরে কাজ করছে। তো এই যে বললাম যে এই বিষয়গুলো দেখেন 1800 সময়ে, 1800 সালের দিকে, 1800 থেকে মানে 1900 শতকে এই টাইমটাতেও মানে বিষয়গুলো এত ডিফারেন্ট ছিল না। এখন যেরকম এত আলাদা হয়ে গিয়েছে এরকম ছিল না। হ্যাঁ, কিন্তু এখন এরকম আলাদা হয়ে গেল কেন, সেই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ মোড়ের কথা আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে 60-এর দশক। 1960 সালের দশকে এমন এমন কিছু ঘটনা ঘটে গেছে যেটা ইতিহাসের সবকিছুকে, পূর্ববর্তী সমস্ত ধারণাকে ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছে। বিশেষ করে সেক্সুয়ালিটির ক্ষেত্রে 1960-এর দশকে খুব বড় বড় কিছু পরিবর্তন আসে। সেই বিষয়গুলো যদি আমি আপনাদের সামনে একটু আলোচনার খেই ধরিয়ে দিতে চাই। বললাম না, আমি মানে টোটাল বিষয়গুলো উপস্থাপন করা আমার উদ্দেশ্য না। আপনাদের কারো মধ্যে যদি আগ্রহ জাগে তাহলে আজকে আমার আলোচনা এখানে সার্থক। সেটা হলো যে আহ এই যে 1500 শতাব্দীতে যেই পুঁজিবাদ, শিশু পুঁজিবাদ, অর্থনীতিবিদ ড্যানিয়েল ফ্যাসফেল্ড উনি বললেন যে শিশু অর্থনীতি পুঁজিবাদ তখন কেবল তৈরি হচ্ছে। হ্যাঁ, এর পরবর্তীতে আমরা দেখবো যে যখন উপনিবেশ আমল, সেই সময়টাতে পুঁজিবাদের ভরা যৌবন। হ্যাঁ, মানে সে তখন সারা দুনিয়া থেকে সম্পদ এসে ইউরোপে এবং আমেরিকাতে জমা হচ্ছে। হ্যাঁ, ইউরোপ এবং আমেরিকাতে জমা হচ্ছে সেই সেই সময়টা। হ্যাঁ, উপনিবেশের মাধ্যমে। আপনি জানেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা কি ছিল? তারা ব্যবসায়ী ছিল, তাই না? ব্যবসায়ী ছিল, পুঁজিপতি ছিল, তারা তারা পুঁজিপতি ছিল। তো এই যে সারা দুনিয়া থেকে যে একটা একচেটিয়া যে ব্যবসা, সে সময় বদ্ধ বাজার হয়ে গেল। হ্যাঁ, এই ঘটনাগুলো জানলে পরে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। বদ্ধ বাজার অর্থনীতি, আজকে আপনারা কিন্তু মুক্ত বাজার অর্থনীতির কথা জানেন, তাই না? যে প্রত্যেকে তার নিজ নিজ শুল্ক কমায় দাও, বিভিন্ন যে সমস্ত যাতে ভিন ভিন দেশের পণ্য আমার দেশের বাজারে আসতে পারে, এটাকে বলা হচ্ছে মুক্ত বাজার অর্থনীতি। কিন্তু সেই সময় ভারতের পণ্য যেন ইংল্যান্ডে ঢুকতে না পারে, সেই জন্য কত যে আইন করতে হয়েছে তাদের, হ্যাঁ, সেগুলো আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। ভারতে বানানো জাহাজ কেন লন্ডনের পোর্টে ঢুকলো, সেটা নিয়ে আন্দোলন সংগ্রাম, জ্বালাও পোড়াও। হ্যাঁ, মানে পার্লামেন্টের বাইরে গিয়ে বিশাল জনসমাগম, মানে ব্যাপক অবস্থা সেই সময়, যে ভারতের বানানো জাহাজ কেন ইংল্যান্ডে ঢুকতে পারবে না। বদ্ধ বাজার, ভারতের কাপড় ইংল্যান্ডে ঢুকবে না, ভারতের মসলিন, ভারতের খদ্দর, এই যে কাপড়গুলো আছে এগুলো ইংল্যান্ডের বাজারে ঢুকতে পারবে না। মানে সে সময় বদ্ধ বাজার অর্থনীতি। হ্যাঁ, আর আজকে তারা মুক্ত বাজার অর্থনীতির গান নিয়ে এসেছে। আজকে তারা উন্নত হয়ে গিয়েছে, আমাদের কাছে কাছে তারা এখন মুক্ত বাজার যাচ্ছে। আচ্ছা, তো এই সময়টা আমি যেটা বলতে চাচ্ছি, যে এই শিশু অর্থনীতি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে স্নায়ুযুদ্ধ নামে একটা বিষয় কিন্তু আপনারা জানেন, যে সে সময়টাতে মানে এক হচ্ছে আমেরিকান নেতৃত্বে, ন্যাটোর নেতৃত্বে পুঁজিবাদী ব্লক, এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতন্ত্রী ব্লক, যেটাকে আমরা একদিকে হচ্ছে ন্যাটো আমেরিকান নেতৃত্বে, আর একদিকে হচ্ছে ওয়ারশ ব্লক। এবং এই স্নায়ুতে কে আমেরিকা যদি একটা, রাশিয়া যদি একটা স্পুটনিক পাঠায় মহাকাশে, তাহলে আমেরিকা একটা ভয়েজার পাঠাচ্ছে। মানে এই যে বিজ্ঞানের দিক দিয়ে পরস্পর প্রতিযোগিতা, অর্থনৈতিক ভাবে পরস্পর প্রচন্ড পরিমাণ প্রতিযোগিতা, তারপর হচ্ছে কি বলে পলিটিক্যালি প্রতিযোগিতা করছে একজন একজনের সাথে। পশ্চিম জার্মানি সোভিয়েত রাশিয়া নিয়ে নিয়েছে, তো পূর্ব জার্মানি আবার পুঁজিবাদী ব্লকে চলে গিয়েছে। আবার দেখেন ভিয়েতনাম নিয়ে দুজনের মধ্যে লাগালাগি, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া নিয়ে দুই ব্লকের মধ্যে সংঘর্ষ। এগুলো কিন্তু ওই সময়কার, হ্যাঁ, যে সময়টা সমাজতন্ত্র এবং পুঁজিবাদের মধ্যে। তো ওই সময় হচ্ছে পুঁজিবাদের মূল উত্থান। উত্থান বলতে কি, যেহেতু তাকে এখন প্রতিযোগিতা করতে হচ্ছে সমাজতন্ত্রের সাথে, তো খেয়ে না খেয়ে ওই সময়টাতে তাকে তার এতকাল ধরে সে যে কাজগুলো আস্তে 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 করে এসেছিল, ঠিক সেই কাজটা এখন তাকে বিপুল গতিতে করতে হচ্ছে, বিকজ এখন তার প্রতিযোগিতা চলছে সমাজতন্ত্রের সাথে, টেক্কা দিতে হবে। 1991 সালে যখন রাশিয়া ভেঙে খান খান হয়ে গেল,
এরপরে সমাজতান্ত্রিক ব্লক শেষ হয়ে গেল। এখন সারা ওয়ার্ল্ডে 1991 সালের পর থেকে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের মানে একক মোড়লগিরিতে সারা দুনিয়া চলছে। তার মানে 1991 সালের পর থেকে আজ পর্যন্ত এই যে মানে পুঁজিবাদের বিজয়, তারা বিজয় পালন করছে। তো এই বিষয়গুলো আলোচনা করার মূল কারণ হচ্ছে যাতে আমরা কোরিলেট করতে পারি, যাতে আমরা বিষয়গুলো ধরতে পারি যে কেন আজকে আমাদের এই যে মানে পর্নোগ্রাফি, তারপর হচ্ছে যে আমাদের যে সেক্সুয়ালিটির কনসেপ্টে যে এত পরিবর্তন 1960-এর দশক থেকে 1980-র দশক, এই সময়টাকে ওয়েস্টে বলা হয় যে ও তাদের সেক্সুয়াল রেভলিউশন বলা হয়। এই সময়টাকে কি বলা হয়? সেক্সুয়াল রেভলিউশন বলা হয়। তো এই সময়টাতে যত ধরনের পুরনো যত ধ্যান ধারণাগুলো এতদিন পর্যন্ত চলে এসেছে, সেই ধ্যান ধারণাগুলোকে ছুঁড়ে ফেলে তারা মানে কি বলে যৌন স্বাধীনতা উপভোগ করা, এটা হচ্ছে এই সময়কার এই 30 বছর 60-এর দশক থেকে 80-র দশক পর্যন্ত এই সময়টাকে ইউরোপ এবং আমেরিকাতে সেক্সুয়াল রেভলিউশন বলা হচ্ছে। তো এই সময়টাতে কি কি ঘটেছে এটা যদি একটু আলোচনা করতে চাই আপনাদের সাথে, একটু আলোচনা যদি আমি তাহলে আপনাদের যদি বিষয় ধরতে শুনবো। মানে আমার মোট কথা হচ্ছে ইতিহাসের প্রতিটা মোড় এটা কোর্স অফ হিস্ট্রি না, এগুলো এমনি এমনি হয়ে যায় নাই, বরং এগুলো প্রত্যেকটার সাথে অর্থনীতির সম্পর্ক আছে, দর্শনের সম্পর্ক আছে। মানে সবকিছুর মানে মূল চালিকা শক্তি যে অর্থনীতি, এটা আপনি যখন হিস্ট্রি পড়বেন এই খুব স্পষ্টভাবে এই জিনিসগুলো আপনার চোখে ধরা দিবে যে অর্থনীতি ছাড়া আসলে কিছুই হয় না। আজকে যে আপনি বিজ্ঞানের জয়কার দেখছি আমরা সারা ওয়ার্ল্ডে, এর পিছনে অর্থনীতি ছাড়া অন্য কিছুই নেই। এবং সবকিছুকে যদি আমি মনে করি যে এগুলো এমনি এমনি হয়েছে, এগুলো সময়ের কোর্স অফ দ্য টাইম এগুলো এমনি এমনি হয়ে গিয়েছে, এটা খুব বড় ভুল হবে। বরং ইতিহাসের প্রত্যেকটা মোড় পরিবর্তনে, ইতিহাসের প্রত্যেকটা বাঁকে বাঁকে অর্থনৈতিক স্বার্থ রয়েছে। হ্যাঁ, অর্থনৈতিক স্বার্থ ছাড়া এগুলো হয় নাই। যেমন একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাই, কথার কথা যদি আমি হস্তমৈথুনের কথা আমি বলতে চাই, যে হস্তমৈথুন কিভাবে হলো, মানে এটাকে নর্মালাইজ করা হলো। আপনারা জানেন খ্রিস্ট ধর্মেও হস্তমৈথুন, আমরা আমাদের ইসলামে যেরকম হস্তমৈথুন একটা পাপ হিসেবে আমরা মনে করি, খ্রিস্ট ধর্ম একইভাবে তারা হস্তমৈথুনকে একটা পাপ মনে করে, একটা গুনাহ মনে করে। তো মানে করতো একটা সময় তারা এটা মনে করতো। তো এটা এমনকি ইউরোপের 1800-এর ঘরে 1800 শতকের দিকে, মানে 1900 শতক যেটাকে আমরা বলি, 1801 থেকে 1899, এই সময়ের মধ্যে যত ডাক্তার, যত গাইনোকোলজিস্ট, যত মানে মেডিসিনের যত ডাক্তার, এরা সবাই কথা মনে করতেন যে হস্তমৈথুন অনেক রোগের উৎস, অনেকগুলো রোগ হয় হস্তমৈথুনের কারণে। হ্যাঁ, এটা বিস্তারিত আলোচনা যেহেতু করার সময় নেই, এটা আমি জাস্ট একটু বলে গেলাম। এবং এটা নিয়ে আমার সামনের কাজ করার ইচ্ছা এগুলো নিয়ে, মানে হিস্ট্রি অফ সেক্সোলজি, কিভাবে মানুষের আমাদের আজকে যে যৌন চিন্তা এগুলো পরিবর্তন হয়ে গেল কিভাবে, হয়তো সামনের বইটা আমার ওটা নিয়ে হবে, এরকম চিন্তা ভাবনা আছে আমার। তো আপনাদের সামনে এটুকু উল্লেখ করতে চাচ্ছি যে হস্তমৈথুনটা মানে বিগত শতাব্দীর আগের শতাব্দী, মানে 1800 ঘরে যে শতাব্দীটা, এই সময়টাতে হস্তমৈথুন কে ডাক্তাররা প্র্যাকটিস যারা করেন, ডাক্তার রোগীর সাথে সরাসরি সম্পর্ক রাখেন, সেই মানে ডাক্তাররা এটাকে, চিকিৎসকরা এটাকে অনেক রোগের কারণ হিসেবে মনে করতেন। তাহলে এই ধারণাটা পরিবর্তন হয়ে গেল কিভাবে? এর পিছনে ব্যবসাটা কোথায়? এই ধারণাটা পরিবর্তন হয়ে গেল 1895 সালে। মনোবিজ্ঞানী, দেখেন ডাক্তার এবং মনোবিজ্ঞানীর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ইভেন মনোবিজ্ঞান এটা বিজ্ঞানের অংশ কিনা, সায়েন্সের অংশ কিনা, এটা নিয়ে এখনো পর্যন্ত আমাদের ওয়েস্টার্ন একাডেমিয়াতে বিতর্ক চলমান, যে মনোবিজ্ঞানকে আমরা বিজ্ঞান হিসেবে গ্রহণ করব নাকি এটাকে আমরা মানবিক হিসেবে গ্রহণ করব। এখনো দেখবে না বাংলাদেশে কিন্তু মনোবিজ্ঞান আর্টসের সাবজেক্ট, সায়েন্সের সাবজেক্ট না। তো এটা নিয়ে কিন্তু এখনো পাশ্চাত্য একাডেমিয়াতে এটা নিয়ে কথাবার্তা চলছে যে বিজ্ঞানকে কি আমরা সায়েন্স হিসেবে কাউন্ট করব নাকি এটাকে আমরা মানে ন্যাচারাল সায়েন্স হিসেবে কাউন্ট করব নাকি হিউম্যান সায়েন্স হিসেবে কাউন্ট করব, মানে মানবিকে দিয়ে দিব, হিউম্যানিটিস হিসেবে। তো দেখেন, প্রথম মানে যারা চিকিৎসক তারা মনে করছেন যে হস্তমৈথুন একটা অনেক রোগের উৎপত্তি ঘটে হস্তমৈথুন থেকে। সেখানে 1895 সালে হ্যাভলক এলিস, একজন মনোবিজ্ঞানী, উনি বললেন যে না, হস্তমৈথুনটা এটা 1897 সালে মনোবিজ্ঞানী হ্যাভলক এলিস উনি সর্বপ্রথম হস্তমৈথুনের ব্যাপারে সেই সময়কার যে চিকিৎসা শাস্ত্রের যে চিন্তাটা, সেটাকে উনি ফার্স্ট চ্যালেঞ্জ করলেন। উনি বললেন যে না, হস্তমৈথুন এটা ক্ষতিকর কোনো কিছু না। প্রথম চ্যালেঞ্জ করলেন একজন মনোবিজ্ঞানী, যেই মনোবিজ্ঞান আসলে সায়েন্সের পার্ট কিনা সেটা নিয়ে এখনো কথাবার্তা আছে। আচ্ছা, ঠিক আছে। 1905 সালে আপনারা জানেন বিখ্যাত একজন সাইকিয়াট্রিস্ট, উনি একজন ডক্টরও ছিলেন, সিগমুন্ড ফ্রয়েড। উনি মানে ফ্রয়েড নামে আমরা যাকে চিনি, উনিও হস্তমৈথুনকে একটা স্বাভাবিক যৌন আচরণ হিসেবে উনি উত্থাপন করলেন। বাট ফ্রয়েড ডাক্তার হলেও
ওনার যে সাইকো অ্যানালাইসিস, উনি একটা নতুন একটা জিনিস তৈরি করেন, মানে মানুষের অবচেতন মন থেকে কথা বের করে আনার জন্য সাইকো অ্যানালাইসিস বলে এই প্রক্রিয়াটাকে বলে। এটা স্টিল সায়েন্স নাকি সিরো সায়েন্স, এটা নিয়ে অনেক কথাবার্তা এখনো পর্যন্ত রয়েছে, এবং বর্তমানের মেইন স্ট্রিম যারা মনোবিজ্ঞানী তারা ফ্রয়েডের সাইকো অ্যানালাইসিসকে রিজেক্ট করেছেন, যে এটা আসলে নন সায়েন্টিফিক একটা বিষয়, এটা নির্ভরযোগ্য কোনো প্রসেস না, নির্ভরযোগ্য কোনো ইয়ে না এটা। তো এখন যারা মেইন স্ট্রিম তারা এই সাইকো অ্যানালাইসিসের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলেছেন, অনেক ক্রিটিসিজম আছে এটা নিয়ে। তো যাই হোক, তো ফ্রয়েড বলছেন যে দুধের শিশু যারা তারাও হস্তমৈথুন করে। খেয়াল করে দেখেন, ডাক্তাররা বলছে যে হস্তমৈথুন অনেক রোগের উৎস, সেখানে মনোবিজ্ঞানীরা বলছেন যে না, এটাকে আমরা চ্যালেঞ্জ করলাম, হস্তমৈথুন একটা ভালো জিনিস, এটা কোনো ক্ষতি নাই। আচ্ছা, এর পরবর্তীতে যে ঘটনাটা ঘটলো 1948 সালে এবং 1953 সালে, মানে বর্তমানে যে আমরা যে বললাম যে যৌন বিপ্লব নামে যে কথাটা আমরা বললাম 60-এর দশক থেকে 80-এর দশক পর্যন্ত, এর পিছনে দুইজনের মূল অবদান আছে, দুইজন মানুষের মূল অবদান আছে। একজন হচ্ছেন, আপনারা নাম জানেন, আলফ্রেড কিনসি, নামগুলো মনে রাখবেন, রাখা দরকার আছে। এবং 2 নম্বর একজন মানুষ, তার নাম হচ্ছে জন মানি। দুজনই আমেরিকান সায়েন্টিস্ট। জন মানি হচ্ছে নিউজিল্যান্ড বংশোদ্ভূত আমেরিকান, আর আলফ্রেড কিনসি আমেরিকান। তো এই দুজনের রিসার্চ এবং তাদের যে থিওরি, এটা হচ্ছে মানে পশ্চিমের যে যৌন বিপ্লব, তার মূল ভিত্তি হচ্ছে এই দুজনের কাজ। তো 1948 সালে আলফ্রেড কিনসি উনি একটা রিপোর্ট পেশ করলেন, সেটাকে বলা হচ্ছে যে কি বলে ওটাকে, কিনসি রিপোর্ট বলা হয়, মানে কিনসি রিপোর্টস নামে বিখ্যাত দুটো রিপোর্ট। একটা হচ্ছে মেল সেক্সুয়ালিটির ব্যাপারে উনি একটা রিসার্চ প্রকাশ করলেন 1948 সালে, এবং ফিমেল সেক্সুয়ালিটির ব্যাপারে 1953 সালে উনি আরেকটা রিসার্চ প্রকাশ করলেন। এবং এইখানে উনি বললেন যে হস্তমৈথুন এটা সহজাত একটা প্রক্রিয়া, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, এটা নির্দোষ একটা প্রক্রিয়া কাজ, এবং এটা কিছুই না, ইটস নাথিং। হস্তমৈথুন কিছুই না, এটা কোনো রোগের উৎস না, কিছু না। আচ্ছা, এখন আমরা একটু আলফ্রেড কিনসির যে তার যে গবেষণা, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো, কারণ এটা নিয়ে কথা না বললে আমাদের আলোচনাটা আজকে মানে ইয়ে থেকে যাবে। এই আলফ্রেড কিনসির উপরে মানে পড়াশোনা করার জন্য অনেক কিছু নামিয়েছি আমি, স্টিল এখন বললাম না যে সামনে যে বইটা নিয়ে কাজ করবো সেটার জন্য আমি মানে পড়াশোনা শুরু করেছি আর কি। তো ওইখানে আপনারা রকফেলার্স ফাউন্ডেশনের নাম জানেন না? রকফেলার্স ফাউন্ডেশন, হ্যাঁ, এটাকে অনেকে আবার কনস্পিরেসি থিওরি হ্যানত্যান বলে, বাট লেট অ্যালোন কনস্পিরেসি, এটা দরকার নেই। কিন্তু এটা তো সত্যি যে রকফেলার্স ফাউন্ডেশন বা রকফেলার্স কর্পোরেশন, তারা মানে ওয়ার্ল্ডের একটা বড় অংশের ইকোনমি তারা নিয়ন্ত্রণ করে, ওয়ার্ল্ডের একটা বড় ইকোনমি নিয়ন্ত্রণ করে। তাদের মিডিয়া আছে, তাদের বিভিন্ন কি বলে জেনেটিক ল্যাব আছে, তাদের ফার্মাসিউটিক্যালস আছে, তাদের বিভিন্ন মানে বড় বড় যত মানে কি বলে এটাকে মাল্টিন্যাশনাল কোম্পানির, অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানির ইয়ে হচ্ছে এই রকফেলার ফ্যামিলি বা রকফেলার ফাউন্ডেশন যেটাকে বলে। তো এই রকফেলার ফাউন্ডেশন তারা এই কিনসির যে গবেষণা, আলফ্রেড কিনসির গবেষণাকে তারা ফান্ডিং করেছে, এবং তাদের ওয়েবসাইট থেকে আমি এই ফান্ডিং এর যত কাগজপত্র, সেই সময় রকফেলার যে চেয়ারম্যান তার সাথে আলফ্রেড কিনসির যে পত্র বিনিময় হচ্ছে, এই সমস্ত কিছু এগুলো আমি নামিয়েছি। হ্যাঁ, এবং সেই সময়কার ডাক্তাররা কি কি প্রতিবাদ করছেন, তার এগেনস্ট আলফ্রেড কিনসি কি জবাব দিচ্ছেন, রকফেলার কর্পোরেশন তারা কি জবাব দিচ্ছেন, এই সমস্ত কিছু আছে, এই সমস্ত কিছু ডকুমেন্টেড, এবং রকফেলার্স এর ওয়েবসাইট ডকুমেন্টেড, সেগুলো আলহামদুলিল্লাহ আমি কালেকশন করেছি। তো যেটা বলতে চাচ্ছি যে কয়েকটা বিষয় এখানে বোঝার আছে। একটা হচ্ছে যে রকফেলার্স কর্পোরেশন তারা এই রিসার্চকে ফান্ডিং করেছে। নাম্বার 2, কিনসি উনি না কোনো মেডিকেল প্রফেশনাল, উনি না কোনো মনোবিজ্ঞানী, উনি কিছুই না, উনি ছিলেন একজন এন্টোমোলজিস্ট, একজন কীট তত্ত্ববিদ, এবং তার মৌমাছির উপরে তার ভালো ভালো গবেষণা রয়েছে। এই মানুষটা 1931 সাল পর্যন্ত তার মৌমাছি নিয়ে গবেষণা, হঠাৎ করে কি হয়ে গেল, উনি 31 সালের পরে, সরি 31 না, আরো পর পর্যন্ত, মানে তার সেক্সোলজি নিয়ে তার মানে পড়াশোনা, একাডেমিক পড়াশোনা মানে আমরা খুঁজে পাই না হিস্ট্রিতে, সেক্সোলজি নিয়ে তার একাডেমিক পড়াশোনা খুঁজে পাই না, বরং উনি দেখা যাচ্ছে যে একটা বয়সে সম্ভবত 35 সালের পরে উনি ওনার স্টুডেন্টদেরকে নিয়ে সেক্সোলজি মানে ক্লাস করানো শুরু করলেন বা সাইকোলজি ক্লাস করানো শুরু করেছেন, এটুকু পাওয়া যায়, কিন্তু তার এটার উপরে কোনো একাডেমিক পড়াশোনার খবর পাওয়া যায় না। এবং এরপর আরো কথা আছে, উনি যেই কিনসি রিপোর্টে উনি যে গবেষণাটা করেছেন, সেখানে গবেষণাটা হচ্ছে কি, এটা কোনো সায়েন্টিফিক গবেষণা না, এটা জাস্ট ইন্টারভিউ নেওয়া। হ্যাঁ, মানে কথা আপনি 10,000 মানুষের ইন্টারভিউ নিলেন, 10,000 মানুষের ইন্টারভিউ নিলেন, এবং ওনার এই মানে স্যাম্পলিং টেকনিক, আপনারা অনেকেই তো রিসার্চ সম্পর্কে বেশ ভালো জানেন আমার চেয়ে। স্যাম্পলিং টেকনিকের ব্যাপারে ওই সময়ে যারা সায়েন্টিফিক স্ট্যাটিশিয়ান
তারপরে হচ্ছে যারা ডক্টর, চিকিৎসক, এই লেভেলের মানুষ যারা আছে তাদের পক্ষ থেকে ওই সময়ে ব্যাপক প্রতিবাদ করা হয়েছে ওই সময়টাতে, যে আপনার এই স্যাম্পলিং টেকনিকের মধ্যে ভুল রয়েছে, আপনার এখানে ভলান্টিয়ার এরর রয়েছে, আপনার এখানে সেলফ সিলেকশন, আপনার এখানে স্যাম্পল বায়াস রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে ওই সময় অনেক কথাবার্তা হয়েছে, এগুলোর কাগজপত্র আমি রেডি করেছি, মানে ডাউনলোড করেছি। তো যাই হোক, ওনার যেই স্যাম্পল, কথা 10,000 মানুষের উনি ইন্টারভিউ নিয়েছেন, জাস্ট ইন্টারভিউ, কোনো কিন্তু এখানে কোনো মানে কি বলা যায়, কোনো কি বলা যায় ল্যাব এক্সপেরিমেন্ট বা কোনো সেট আপ করে এক্সপেরিমেন্ট এরকম কিছু না, জাস্ট মেয়ের ইন্টারভিউ। তো ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে তার উনার একটা মেজর পোর্শন ছিল যারা প্রিজনার, জেলখানায় যারা থাকে, অপরাধী। এই একটা একটা মানে তার যে ভলান্টিয়ার বা তার যে স্যাম্পল, এই স্যাম্পলের মধ্যে একটা বড় অংশ হচ্ছে অপরাধী, জেল খাটতেছে কয়েদি এরা। এবং 2 নাম্বার হচ্ছে মেল প্রস্টিটিউট, মেল প্রস্টিটিউট, এরা হচ্ছে মূল দুইটা। এবং আরেকটা হচ্ছে, এটাকে পরবর্তীতে একজন ওই সময়কার একজন আমেরিকান স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশন, তাদের বড় বড় যারা মানে স্ট্যাটিশিয়ান যারা, ওনারা এটাকে, তার এই রিসার্চ প্রক্রিয়াটাকে বড় মানে বেশ জোরে সোরে তারা এটাকে প্রতিবাদ করেছেন। তার মধ্যে একজন হচ্ছেন আব্রাহাম মাসলো। উনি একটা কথা বলছেন যে এখানে ভলান্টিয়ার বায়াস আছে। ভলান্টিয়ার বায়াস কি জিনিস? ভলান্টিয়ার বায়াস হচ্ছে যে 1943-44 সালে এই সময়টাতে মানুষ তখনও পর্যন্ত তাদের মধ্যে মডেস্টি আছে। একজন মানুষ নিজে ভলান্টিয়ারিং করে, ভলান্টারিলি উনি এসে সে কিভাবে সেক্স করে, দিনের মধ্যে কতবার সেক্স করে, হ্যাঁ, সে কখনো সেম সেক্স করেছে কিনা, কোন পুরুষের মাঝে সে তার জেনিটাল ইনসার্ট করেছে কিনা, মানে এই বিষয়গুলো একজন মানুষ তো, একজন ভলান্টিয়ার তো এসে এভাবে মানে সবাই বলতে পারে না। কারা বলতে পারে? এটা নিয়ে উনি ওনার একটা ওই আব্রাহাম মাসলো যিনি, উনি বলছেন যে যারা ইন্ট্রোভার্ট মানুষ, যারা ভলান্টারিলি আসে না, তাদের মধ্যে মাস্টারবেশনের রেট কম, তাদের মধ্যে ভার্জিন বেশি, নন ভার্জিন কম, তাদের মধ্যে প্রিম্যারিটাল বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে লিপ্ত হওয়ার সম্ভাবনা কম। তাহলে আপনি যারা ভলান্টিয়ারিং করছে এসে, তাদের মধ্যে এগুলো রেট বেশি। আমার কথা বোঝা গেছে কিনা? যারা মানে ভলান্টারিলি যারা আসে না, তাদের মধ্যে ভার্জিন বেশি, তাদের মধ্যে বিয়ের আগে লিভ টুগেদার করা মানুষ কম, তাদের মধ্যে হোমোসেক্সুয়াল মানুষ কম, আনন্যাচারাল সেক্সুয়াল প্র্যাকটিস তাদের মধ্যে কম, ওরাল সেক্স তাদের মধ্যে কম, যারা ভলান্টারিলি আসে না। আর যারা ভলান্টারিলি আসে তাদের মধ্যে এগুলো বেশি, তারা এগুলো বেশি করে। তাহলে আপনি যে রিপোর্ট করলেন 10,000 মানুষ, 10,000 মানুষের মধ্যে ভলান্টারিলি মানুষ আসছে, 10,000 মানুষের মধ্যে জেলখানার মানুষজন বেশি। আপনারা জেলখানায় প্রিজন রেপের কথা জানেন, যে জেলখানায় তাদেরকে জিজ্ঞাসা, এটা বড় রিসার্চ আছে, যে জেলখানায় মানে বড় আকারের পুরুষ ছোট আকারের পুরুষের সাথে তারা সেক্স করছে, এবং তারা মনে করছে যে এই ছোট আকারের পুরুষটা সে হি ইজ এ রিপ্লেসমেন্ট অফ ফিমেল। তো যারা জেলখানার মধ্যে সমকামিতা অনেক ব্যাপক, এটা কমন প্র্যাকটিস। তো সেই জেলখানার মানুষগুলাকে আপনি নিয়ে আসছেন, আপনি মেল প্রস্টিটিউট যারা সমকামী সহবাস করে বেড়ায় তাদেরকে নিয়ে আসছেন, আপনি ভলান্টিয়ার যারা ভলান্টারিলি আসে এই লোকগুলাকে আপনি নিয়ে আসছেন। আরো বিশাল পোর্শন মানুষ রয়ে গেছে যারা ইনভলান্টারি, যারা এই সমস্ত কথাবার্তা বলতে কমফোর্ট ফিল করে না। তো এই 10,000 মানুষ, এরকম 10,000 মানুষের উপরে রিসার্চ করে আপনি বলে দিলেন যে সমকামিতা নর্মাল, হস্তমৈথুন নর্মাল, এটা একটা নর্মাল প্র্যাকটিস, কমন প্র্যাকটিস। আমার কথা বোঝা যাচ্ছে কিনা? যে দেখেন মানে কত কত মানে ফল্টি জেনারেলাইজেশন। উনি কিছু স্পেসিফিক মানুষের উপরে রিসার্চ করেছেন যারা যাদের মধ্যে সমকামিতা নর্মাল, যাদের কাছে আনন্যাচারাল সেক্সুয়াল প্র্যাকটিস, ওরাল সেক্স, হস্তমৈথুন, বিয়ের আগে সেক্স, তারপর হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এক্সট্রা ম্যারিটাল সেক্স, এগুলো যাদের কাছে নর্মাল, এই মানুষগুলো ভলান্টারিলি এসে আপনাকে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে। আর এই ধরনের মানুষের উপর ইন্টারভিউ করে আপনি বলে দিচ্ছেন যে 10% মানুষ সমকামী, 45% আমেরিকান তারা একবার না একবারও সমকামী সেক্স করেছে, অতএব দিস নর্মাল। এর উপর ভিত্তি করে আপনি একটা কিনসি স্কেল তৈরি করলেন যে কোন মানে মানুষের মধ্যে প্রত্যেক হেটেরোসেক্সুয়াল মানুষের মধ্যে গোপন সমকামী হোমোসেক্সুয়ালিটি থাকে। দেখা যাচ্ছে মেজরিটি তার মধ্যে। কিনসি স্কেল তো আপনারা চিনেন, কিনসি স্কেল অনেকে আপনারা জানেন যে উনি মানুষকে হেটেরোসেক্সুয়াল হোমোসেক্সুয়াল এভাবে ভাগ না করে উনি 7টা ভাগ করেছে। এবং উনি বলতে চাচ্ছেন যে এমন মানুষ এমন হতে পারে তার মধ্যে 70% বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, 30% সমলিঙ্গের প্রতি আকর্ষণ, এবার এভাবে উনি ভাগ করেছেন। তো এই ভাগগুলো, এই যে জেনারেলাইজেশন উনি করে ফেললেন, এটার বেসিসে উনি যে মানে রিপোর্টটা যে দাঁড় করিয়েছেন, যে গবেষণা করেছেন, দিস ইজ ফল্টি। এক নাম্বার হচ্ছে উনি, এটা কোনো সায়েন্টিফিক গবেষণা না, এটা একটা ইন্টারভিউ ছিল,
এবং ইন্টারভিউ থাকার পরও এখানে স্যাম্পল টেকনিক, এটা প্রচন্ড পরিমাণে প্রশ্নবিদ্ধ একটা স্যাম্পল টেকনিক, এবং এটার উপর ভিত্তি করে উনি একটা কিনসি স্কেল তৈরি করলেন, যেটার উপর ভিত্তি করে আজকে সেক্সুয়াল রেভলিউশন বলা হচ্ছে যে হোমোসেক্সুয়ালিটি কেন এটা নর্মাল, অ্যাসেক্সুয়ালিটি নর্মাল, তারপর বলা হচ্ছে যে হ্যাঁ মানে যা যা বলা হচ্ছে সবকিছু কিন্তু বেসিস এটা। হস্তমৈথুন সবাই করে, 99% মানুষ হস্তমৈথুন করে। ভলান্টিয়াররা তো এমনি বলা হচ্ছে যে মাসলো যিনি উনি বলছেন যে ভলান্টিয়ার মানুষ এমনি তারা যারা সেক্সের ব্যাপারে যারা এক্সট্রোভার্ট, যারা ভলান্টারিলি আসেন, এনাদের মধ্যে হস্তমৈথুন এমনি বেশি। তাহলে আপনি এটাকে মানে বেসিস করে আপনি মানে জেনারেলাইজেশন করে ফেলছেন। তো যেটা আমার মানে আপনাদের সাথে যেটা আলোচনা করার উদ্দেশ্য ছিল যে এইটা 1948 সালে এবং 1953 সালে এই আমেরিকান মনোবিজ্ঞানী অ্যালফ্রেড কিনসি ওনার এই দুটো গবেষণাপত্র, এইটার আলোকে যেটা মনোরোগের তালিকা আছে একটা, যেটা আমরা ডাক্তাররা ফলো করি, ডিএসএম বলা হয়, ডায়াগনস্টিক এন্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল আমরা বলি এটাকে। এটা এখন 5th ভার্সন চলছে এখন। তো এটা এই কিনসির এই রিপোর্টের উপর ভিত্তি করে 1968 সালে 1968 সালগুলো খেয়াল করতে হবে। 1968 সালে এই যে ডিএসএম ছিল, এই ডিএসএম এ 1968 সাল পর্যন্ত হস্তমৈথুনকে একটা মনোরোগ হিসেবে ট্রিট করা হতো। হস্তমৈথুন একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার 1968 সাল পর্যন্ত। 1968 সালে এই কিনসি রিপোর্টের উপর ভিত্তি করে হস্তমৈথুনকে মনোরোগের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হলো। কি করা হলো? বাদ দিয়ে দেওয়া হলো 1968 সালে। এবং 1969 সালে প্রথম ব্লু ফিল্ম, অ্যাডাল্ট এরোটিক ফিল্ম, পরিচালক ছিলেন অ্যান্ড্রি ওয়ারহল, এবং ওই ফিল্মটার নাম ছিল ব্লু মুভি। প্রথম পর্ন, ঠিক আছে না? প্রথম পর্ন মুভি 1968 সালে। দেখেন 1948 সালে ফার্স্ট কিনসি রিপোর্ট অন মেল সেক্সুয়ালিটি, 1953 সালে সেকেন্ড কিনসি রিপোর্ট অন ফিমেল সেক্সুয়ালিটি। এটার উপর ডিপেন্ড করে আলোচনা চলছে। 1968 সালে গিয়ে এটাকে মনোরোগের খাতা থেকে বাদ দিয়ে দেওয়া হলো, এটাকে নর্মাল বলা হলো। হস্তমৈথুন একটা নর্মাল জিনিস। হস্তমৈথুনকে নর্মাল বলে দেওয়ার পরের বছরে প্রথম পর্ন মুভি, হ্যাঁ থিয়েটার বা কি বলে এটাকে, প্রিমিয়ার করে প্রথম পর্ন মুভি প্রকাশ্যে থিয়েটার গুলোতে রিলিজ দেওয়া হলো। প্রথম পর্ন মুভি মুভির নাম হচ্ছে ব্লু মুভি, ঠিক আছে না? এবং এরপরে পরের মানে 1969 সাল থেকে 1984 সাল পর্যন্ত 15 বছর ব্যাপী দ্য গোল্ডেন এজ অফ পর্ন, গোল্ডেন এজ অফ পর্নোগ্রাফি। তাহলে আপনারা কি মানে রিলেট করতে পারছেন কিনা জিনিসগুলোকে, যে আসলে ঘটনাটা কি ঘটলো? হ্যাঁ, এবং বর্তমানে সারা ওয়ার্ল্ড থেকে 97 বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি, 97 বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি এই পর্ন ইন্ডাস্ট্রি, যেটা পুরোটাই টিকে আছে হস্তমৈথুনের উপরে। তাহলে এখন আপনারা একটু চিন্তা করেন যে 1900 সাল থেকে কিভাবে হস্তমৈথুনকে নর্মালাইজ করে ফেলা হলো একটা ইন্ডাস্ট্রিকে দেওয়ার জন্য, একটা ব্যবসার জন্য, যে ব্যবসার শিকার আজকে আমরা সবাই। আজকে আমাদের যুব সমাজ সেই ব্যবসার শিকার। এবং শুধু তাই না, আরো চমৎকার কথা আছে এর পিছনে। সেটা হচ্ছে যে এটার জন্য আমি একটু অন্যদিকে যাব। আপনারা মানে বিরক্ত হচ্ছেন না তো? মানে আমি একটু কমেন্ট গুলো দেখতে চাই যে আসলে মানে আপনার আমি আসলে আগ্রহ ধরে রাখতে সমর্থ হচ্ছি কিনা, এটা একটু মানে ইন্টারেক্টিভ হলে ভালো হয়। আমি যারা অর্গানাইজার ওনাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো যে আমি আসলে একতরফা কথা বলে যাচ্ছি, তো একটু কমেন্ট সেকশনটা কোন দিকে একটু দেখতে পারলে আমার জন্য সুবিধা হতো। ভাইয়া অনেক অসাধারণ প্রশ্ন আসতেছে, আপনি চালাই যান, ইনশাল্লাহ আমরা করবো এগুলো। ঠিক আছে। আচ্ছা, এই একটা জিনিস ভাই, ইরফান ভাই, এটা কি রেকর্ড হচ্ছে কিনা? কি রেকর্ড হচ্ছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। তো এই যে মানে এটা একটা জিনিস আলোচনা করলাম। আরেকটা বিষয় একটু আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে একটু অন্যদিকে যাই। আমি আগে বলে দিয়েছি, কিন্তু ডিসক্লেমার দিয়ে নিয়েছি যে আমার আলোচনাগুলো কিন্তু বিচ্ছিন্ন হবে। আমি ফর দ্য ফার্স্ট টাইম আমি একসাথে সবকিছু এই বিষয়গুলো আলোচনা করছি, যদিও ভিন্ন ভিন্ন বিষয়ে মানে আলোচনা আছে আমার আগে। আচ্ছা, তো আচ্ছা একটু সময় চেয়ে নিচ্ছি। আমি একটু খতনাতে যাব, সার্কামসিশনে যাব। হ্যাঁ, একটু সার্কামসিশনে যাব। আজকে এই আলোচনাটা রেখে গেলাম, আমরা ওখান থেকে আবার এই সূত্র ধরবো নিশ্চয়। সার্কামসিশনে যাচ্ছি একটু। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স
পেডিয়াট্রিক্স মানে হচ্ছে শিশু রোগ, তাই না? আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স ওনারা জানাচ্ছেন যে 0 থেকে 28 দিনের বাচ্চাকে নিওনেট বলা হয়, 0 থেকে 28 দিন। ওনারা বলছেন যে 0 থেকে 28 দিনের মধ্যে যদি বাচ্চাকে সার্কামসিশন করায় দেওয়া হয়, সুন্নতে খতনা করে দেওয়া হয়, তাহলে তার পরবর্তী বয়সে লিঙ্গ এবং প্রস্রাবের নানান অসুখ বিসুখ থেকে সুরক্ষা পাওয়া যায়। প্রস্রাবে ইনফেকশন, বিভিন্ন মানে ক্রনিক রেনাল ডিজিজ, মানে একদম কিডনি ডিজিজ পর্যন্ত, তারপর লিঙ্গের আগায় কিছু অসুখ আছে, মিয়াটাইটিস বলি আমরা, ব্যালানাইটিস বলি, ব্যালানোপ্রোস্টাইটিস, প্যারাফাইমোসিস নামে একটা অসুখ আছে, হ্যাঁ, মানে যেটা জেনেটিক হয় সাধারণত, মানে ওই লিঙ্গের ওটা লাগানো থাকে, ফাইমোসিস নামে একটা অসুখ আছে। তো ওনারা বলতে চাচ্ছেন, আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স ওনারা বলতে চাচ্ছেন যে 0 থেকে 28 দিনের মধ্যে যদি বাচ্চাকে খতনা, নট মেডিকেল সার্কামসিশন, এটা কিন্তু প্রোফাইল্যাক্সিস, মানে আগেই সার্কামসিশন করে দেওয়া, মানে আমরা যেটা করি আমরা আগেই কিন্তু করে ফেলি বাচ্চা বয়সে। ওনারা বলতেছেন যে ছোট বয়সে সার্কামসিশন খতনা করায় দিলে পরে বড় বড় অসুখ থেকে রক্ষা পাওয়া যায়। এবং ওনারা বলতেছেন যে এটার জটিলতাও খুব কম, মাত্র 0.2% থেকে 0.6% জটিলতা হয়, মানে অলমোস্ট 100% সেফ। আচ্ছা, এরপর ওনারা বলছেন 2012 এবং 2011 সালে দুটা রিসার্চ পেপারে ওনারা বলছেন যে পুরুষের খতনা সরাসরি লাইফ লং সুরক্ষা দেয় পেনিসের ক্যান্সার থেকে, পেনিসের ক্যান্সার থেকে সরাসরি লাইফ লং সুরক্ষা দেয়। এবং এটা নিয়ে সিডনি ইউনিভার্সিটির একজন মলিকুলার মেডিসিনের একজন প্রফেসর ব্রায়ান মরিস, উনি 194টা রিসার্চ পেপার উনি রিভিউ করে উনি এই সিদ্ধান্তটা দিচ্ছেন যে এটা লাইফ লং পেনিসের ক্যান্সার থেকে সুরক্ষা দেয়। আচ্ছা, এরপরে জন হপকিন্স ইউনিভার্সিটি, এটা পাবলিক হেলথে একটা অনেক বড় ইউনিভার্সিটি, জন হপকিন্স ইউনিভার্সিটি আমাদের মেডিকেল লাইনে পাবলিক হেলথের উপরে ওদের মানে চমৎকার রিসার্চ রয়েছে। তো ওখানে একজন আছেন অ্যারন টবিয়ান, স্কুল অফ মেডিসিনের উনি একজন গবেষক এবং প্রফেসর। উনি বলছেন যে যদি এমন কোনো ভ্যাকসিন বের হতো যা এইডস এর রিস্ক কমাবে 60%, জেনিটাল হারপিস বা যৌনাঙ্গে একটা হারপিস, একটা ভাইরাস অসুখ হয়, সেটার রিস্ক কমাবে 30%, প্যাপিলোমা ভাইরাসের রিস্ক কমাবে 35%, যদি এমন কোনো ভ্যাকসিন বাইর হইতো, তাহলে তো চিকিৎসা ব্যবস্থা তো এটার পিছনে মিছিল দিত, জনস্বাস্থ্য একটা বিপ্লব হিসেবে এটাকে প্রচার করা হতো। তাহলে কেন খতনাকে প্রমোট করা হচ্ছে না? মানে ওনার প্রশ্নটা একটু খেয়াল করেন। তার মানে খতনা করায় দিলে পরে এইডস এর রিস্ক কমবে 60%, এইডস এর রিস্ক কমে গেল, হারপিসের অন্যান্য বিভিন্ন যৌনবাহিত রোগ এগুলোর 30%, 35% রিস্ক কমে যাচ্ছে। এটা যদি কোনো ভ্যাকসিনে হইতো তাহলে সেই ভ্যাকসিনটাকে একটা মেডিকেল সায়েন্সের একটা বিপ্লব হিসেবে সবাই প্রচার করতো। কিন্তু এখন তাহলে খতনাকে কেন প্রমোট করতেছি না আমরা? আচ্ছা, কেন করা হচ্ছে না? একটা রিভিউ বলা হয়েছে, মানে বিভিন্ন রিসার্চ পেপারে রিভিউ করা হয়েছে, সেখানে বলতেছেন যে নবজাতককে যদি খতনা করায় দেওয়া হয় তাহলে এটা শুধু সাশ্রয়ী তাই না, এটা বিপুল পরিমাণ খরচ বাঁচাবে। মানে এটা শুধু কস্ট ইফেক্টিভই না, এটা কস্ট সেভিং। তাহলে এখন আমাকে বলেন, যদি কোনো কস্ট সেভ হয় একটা বিষয়ে, তাহলে এটা কি ইকোনমিক্যালি এটা কি প্রফিটেবল খতনা করানোটা? ডেফিনেটলি না। খতনা করানোটা ইকোনমিক্যালি প্রফিটেবল না, যদিও এটা স্বাস্থ্যগতভাবে একটা মানে প্রচন্ড পরিমাণ উপকারী একটা বিষয়, কিন্তু এটাকে শুধুমাত্র এই কারণে প্রমোট করা হবে না কারণ এর ফলে ব্যবসা নষ্ট হয়। ব্যবসা নষ্ট হয়। বলা হচ্ছে যে এইডস এর রিস্ক কমবে 60%। এখন এইডস, আমাদের যারা ব্যবসায়ী, যারা ফার্মাসিউটিক্যালস, তাদের এইডসও লাগবে, তাদের এইডস এর ওষুধও লাগবে। এইডস যদি না থাকে তাহলে তাদের হবে না। তাহলে এইডসও লাগবে, এইডস এর ওষুধও লাগবে, দুটোই তাদের প্রয়োজন। যার কারণে এমন লাইফস্টাইল আমি কেন প্রমোট করবো যেটা আমার ব্যবসা কমাই দিবে? কখনোই সম্ভব না। এখন দেখেন, সারা দুনিয়াতে এইডস এর ওষুধের মার্কেট, এইডস এর যে সমস্ত ওষুধগুলো রয়েছে, এইডস এর ওষুধের মার্কেট, কন্ডোমের মার্কেট, তারপর হচ্ছে বিভিন্ন কি বলা যায় অ্যান্টি এইচআরভি প্রোফাইল্যাক্সিস আছে, মানে কি বলে রোগের আগেই একটা অ্যান্টিভাইরাল এজেন্ট দেওয়া হয়। হ্যাঁ, একটা হচ্ছে এইডস এর ওষুধ অসুখ হয়ে যাওয়ার পরে, আর অসুখ যেন না হয় এই জন্য একটা অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি বলি আমরা, হ্যাঁ, মানে পিআরইপি বলি, প্রি প্রোফাইল্যাকটিক অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, এরকম বলি আর। তো এই দেখেন, মানে এই যে পুরা এইডস কেন্দ্রিক যে ওষুধের ব্যবসা, এটা হলো 35 বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা, হ্যাঁ, যেটা প্রতি বছর বাড়তেছে, প্রতি বছর এই ব্যবসাগুলো বাড়তেছে। আপনি যদি আপনার ভোক্তাদেরকে মেনটেন, মানে এইডস এর যদি সংখ্যা না বাড়ান তাহলে পরে আপনার ব্যবসা বাড়তেছে না। ব্যবসা বাড়ানোর জন্য আপনার এইডসও লাগবে, আপনার এইডস এর ওষুধও লাগবে, দুটোই লাগবে। তো দেখেন ঠিক এটাই যে আমি যে রিসার্চ পেপারটা থেকে নিয়েছি ওখানে ওনারা বলছেন যে ব্যবসার এই ক্রমবৃদ্ধির পেছনে ইন্ধন দিচ্ছে এইডস রোগী বৃদ্ধি, বেশি বেশি রোগীকে এইডস এর ওষুধের আওতায় আনা এবং এইডস হবার আগেই থেরাপি দেওয়া। এবং এই মার্কেটটা পুরোটাই সমকামী নির্ভর, মানে মোস্ট অফ দেম, বড় একটা অংশ, পুরোটা বলা ঠিক হবে না,
এই যে এইডস এর যে মার্কেটটা, এই মার্কেটটার বড় একটা অংশ সমকামীদের উপর নির্ভরশীল। তাহলে পরে আপনি সমকামী লাইফস্টাইল কেন প্রমোট করবেন না? মানে ধরা যাচ্ছে কিনা যে এই যে দর্শন, এই যে গবেষণা, এই যে এত কিছু, এগুলোর পেছনে কি মূলত অর্থনীতি। এগুলো কোনো কনস্পিরেসি থিওরি না, এগুলো মানে ওয়েস্টার্ন একাডেমি থেকে আমি বলতেছি, একাডেমিতে আলাপ চলতেছে বর্তমানে। থিওরি অফ এভলিউশনের সাথে, বিবর্তনবাদের সাথে 1800 শতকের পুঁজিবাদের কি সম্পর্ক, এটা নিয়ে গবেষণা হচ্ছে। আপনারা যদি ফিলোসফার অফ সায়েন্স হেলেন লনগিনোর একটা বই আছে, এটা আমি সবাইকে রিকমেন্ড করবো এটা পড়ার জন্য। বইটার নাম হচ্ছে সায়েন্স অ্যাজ সোশ্যাল নলেজ। রাইটারের নাম হচ্ছে হেলেন লনজিনো, LONGINO, লনজিনো। ওই বইয়ের মধ্যে উনি বলতেছেন এটা, যে এখন আসলে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা রিসার্চের সাথে সামাজিক এবং অর্থনৈতিক কি সম্পর্ক ছিল, এভলিউশনের সাথে, বিবর্তনবাদের সাথে ওই সময়কার পুঁজিবাদের কি সম্পর্ক, এটা নিয়ে আমাদের গবেষণা চলছে। সম্পর্ক আছে, সব কোনো কিছু এমনি এমনি হয় নাই, এমনি এমনি কোনো কিছু হয় না এই ওয়ার্ল্ডে, টাকা ছাড়া কিচ্ছু হয় না। তো এটা আমাদেরকে বুঝতে হবে। তো যাই হোক, তো এখন যার কারণে মানে আমাদের যেটা আমি যেই জিনিসটা আমি আপনাদের সামনে আনতে চাচ্ছি, যে বর্তমানে সারা ওয়ার্ল্ডে এই যে মার্কেটগুলো এখন চলছে, হ্যাঁ, যে এই আমি কেবলই বললাম যে 97 বিলিয়ন ডলারের পর্ন ব্যবসা, তারপর পতিতা ব্যবসা হচ্ছে প্রায় কত 186 বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা, হ্যাঁ। ইরেকটাইল ডিসফাংশনের মার্কেট 425 কোটি ডলারের মার্কেট, ইরেকটাইল, শুধুমাত্র ইরেকটাইল ডিসফাংশন, মানে লিঙ্গ আর শক্ত হয় না, হ্যাঁ। তারপর বিভিন্ন সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে সমস্ত অসুখ বিসুখ আছে, তাদের মার্কেট 33 বিলিয়ন মার্কিন ডলার সারা ওয়ার্ল্ডে। 2025 সালের মধ্যে 86 কোটি, মানে 86 বিলিয়ন মার্কিন ডলার হবে এটা, এই ব্যবসাটা। তো এই যে ধরেন এতগুলো ব্যবসা নির্ভর করছে আমাদের পর্ন ইন্ডাস্ট্রির উপরে, তাহলে পরে এটা মানে কিভাবে এটার মানে অর্থনীতির কোনো বেসিস থাকবে না? সমকামী, বর্তমানে আপনারা দেখতেছেন যে সমকামিতা প্রমোট করা হচ্ছে, হ্যাঁ। তারপর মানে সেক্সুয়াল রেভলিউশন, আমি যেটাকে বললাম কেবলই, যে সেক্সুয়াল রেভলিউশনে যে বিষয়গুলো এসেছে, এর প্রত্যেকটা বিষয় নিয়ে ব্যবসা হচ্ছে আজকে সারা ওয়ার্ল্ডের দিকে। আপনি তাকান, দেখেন কি বিপুল ব্যবসা। পরিবারের সংজ্ঞা বদলে গেছে, পরিবারকে ভেঙে দেওয়া হয়েছে, পরিবার এখন আর নাই পাশ্চাত্য সমাজে। ইউরোপ আমেরিকাতে পরিবার কোথায়, একদম কি বলা যায় এটাকে, মানে আমাদের প্রাচ্যের তো একটা শক্ত পরিবার ব্যবস্থা প্রতিষ্ঠান, শক্ত পরিবার প্রতিষ্ঠান রয়েছে। পশ্চিমের পরিবার অবস্থা খুব মানে ভঙ্গুর অবস্থা। এখানে 65% ম্যারেজ ডিভোর্স হয়ে যায়, ফার্স্ট ম্যারেজ 65% ডিভোর্স হয়ে যায়। 15 বছর বয়সী প্রত্যেকটা বাচ্চা সে তার 2বার করে তার গার্জিয়ানের ডিভোর্স দেখে। তো এই যে পরিবার ভেঙে দেওয়া হয়েছে, এর পিছনেও ব্যবসা, হ্যাঁ, এর পিছনে ব্যবসা। আমি লাস্ট একটা রিসার্চ পেপার পড়লাম, সেখানে ওরা বলছেন যে যেই মানে বাবা সন্তানকে ডিটার্ড কনজাম্পশন শেখায়, মানে কিভাবে বোঝাই এটা, মানে যেই পরিবারে বাবা থাকে, সন্তান যা চায়, মানে বাবা সন্তানের সাথে বাস্তবতার পরিচয় করিয়ে দেয়। মানে যেই পরিবারে বাবা থাকেন, সন্তানের ভোগ, সন্তানের কনজাম্পশনটা সীমিত থাকে, মানে বাধাগ্রস্ত থাকে। তো বাবাকে সরায় দেন, বাবা থাকবে না সন্তানের। বাবা সরাই দিলে সেই সন্তানটা কি হবে, কম্পালসিভ কনজিউমার হবে, সে ভোক্তা হবে, আরো বেশি সে ভোগ করতে চাবে, আরো বেশি ভোক্তা। তাহলে যত বেশি ভোক্তা, সে তাহলে আমাদের পুঁজিবাদের জন্য তত বেশি উপকারী, হ্যাঁ, কারণ সে তো চাই ভোক্তা বাড়ে, যত বেশি ভোক্তা বাড়বে তত তার ব্যবসা ফুলে ফেপে উঠবে। তো যার কারণে দেখেন মানে ফ্যামিলি স্ট্রাকচারকে ভেঙে দেওয়া হচ্ছে, হ্যাঁ, সরাসরি ওয়ার ঘোষণা করা হয়েছে বলা যেতে পারে ফ্যামিলির এগেইনস্টে। তো যাই হোক, এই বিষয়গুলো আলোচনা আমি এই কারণে করলাম যে মানে এই যে হস্তমৈথুন কেন্দ্রিক নৈতিকতাগুলো কিভাবে বদলে গেল আস্তে আস্তে, নৈতিকতাগুলো কিভাবে বদলে গেল, আমাদের যে সেক্সুয়াল রেভলিউশন ঘটে গেল, এটার পিছনে কারণগুলো কি। আরেকজন বিখ্যাত যে মনোবিজ্ঞানী জন মানি, আপনারা নাম জানেন, হ্যাঁ, উনি আরেকজন মানে মেইন একজন মানে কর্তা বলা যেতে পারে সেক্সুয়াল রেভলিউশনের পিছনে। এবং এটাকে খুব চমৎকার ভাবে আমাদের ফেমিনিজম, তারা এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে বিষয়টাকে। জন মানির আগে জেন্ডার শব্দটা শুধুমাত্র ছিল গ্রামার বইতে, আমরা গ্রামার পড়েছি জেন্ডার চেঞ্জ, তাই না, গ্রামারে আমরা পড়েছি। জন মানির আগ পর্যন্ত জেন্ডার শব্দটা শুধুমাত্র গ্রামারে ছিল, আর কোথাও ছিল না। জন মানি এসে এই জেন্ডার কনসেপ্টটা দিলেন। জন মানির কনসেপ্টটা ছিল এটা, যে একটা হচ্ছে বায়োলজিক্যাল সেক্স এবং আরেকটা হচ্ছে
মানে বায়োলজিক্যাল সেক্সকে উনি বলছেন অ্যাসাইন্ড সেক্স, মানে যেটা মানে সরি বায়োলজিক্যাল সেক্স উনি বলছেন ডিটারমাইন্ড সেক্স, মানে এটা এটা ডিটারমাইন্ড, কিন্তু মানুষ নিজেকে কি মনে করে এটা ডিফারেন্ট হতে পারে। উনি দুটো শব্দ নিয়ে আসলেন, একটা হচ্ছে জেন্ডার রোল এবং আরেকটা হচ্ছে জেন্ডার আইডেন্টিটি। দুটো শব্দ নিয়ে আসলেন, নতুন দুটো থিওরি নিয়ে আসলেন। জেন্ডার রোল হচ্ছে যে নারী নারীর কাজ করবে, পুরুষ পুরুষের কাজ করবে, এটা হচ্ছে জেন্ডার রোল। বায়োলজিক্যাল সেক্স নারী, সে তার জেন্ডার রোল হচ্ছে নারীর কাজ। বায়োলজিক্যাল সেক্স পুরুষ, তার জেন্ডার রোল হচ্ছে পুরুষের কাজ, ভারী ভারী কাজ, বাইরের কাজ, কষ্টকর কাজ। উনি বলছেন না, বায়োলজিক্যাল সেক্স একটা হতে পারে, নারী হতে পারে একজন, কিন্তু তার জেন্ডার রোল পুরুষ হতে পারে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ইকোনমিক্যাল একটা দিক। আরেকটা দিক হচ্ছে সেক্সুয়াল। একটা মেয়ে একজন নারী হতে পারে, কিন্তু সে সেক্সুয়ালি রোল প্লে করবে অ্যাজ এ পুরুষ। আবার একইভাবে পুরুষের ক্ষেত্রে ভাইস ভার্সা। এটাকে উনি বলছেন জেন্ডার রোল। আরেকটা কথা বলছেন জেন্ডার আইডেন্টিটি। উনি বলতে চাচ্ছেন যে বায়োলজিক্যাল সেক্স এবং মানুষ নিজেকে যেটা মনে করে এ দুটো ভিন্ন হতে পারে। বায়োলজিক্যাল সেক্স পুরুষ, কিন্তু সে মনে করছে সে নারী, ইটস ওকে, ইটস ফাইন, এটা হতে পারে। বায়োলজিক্যাল সেক্স একটা হয়ে জেন্ডার আইডেন্টিটি ভিন্ন। এই যে দুইটা থিওরি, দুইটা কথা উনি বললেন, এটার উপর এটাও আরেকটা বেসিস আমাদের সেক্সুয়াল রেভলিউশনের, যেটা ঘটে গেছে সেক্সুয়াল রেভলিউশন আমি বললাম যে 60 থেকে 80 মধ্যে। তো ওইটা হচ্ছে আরেকটা জিনিস, হ্যাঁ, যে দুইজন প্রাইমারের মধ্যে উনি একজন, এবং উনিও ওনার কথা ওইটাই যে যেটা আমি কেবলই বললাম। তো এটার উপর ভিত্তি করে উনি ওনার দুটো জিনিস দিলেন। এবং এর পিছনে আপনারা জানেন একটা বিখ্যাত কেস আছে, রেইমার, ডেভিড রেইমার কেস। ওটা সংক্ষেপে আমি আপনাকে একটু বলি যে ওনার এই সমস্ত এই যে রিসার্চ গুলোর পিছনে মানে আসলে যেটার ভিত্তি করে কথাগুলো বলেছেন সেগুলো আসলে পরবর্তীতে কি হয়ে গেছে সংক্ষেপে বলি। সেটা হচ্ছে এক ভদ্রলোকের দুটো ছেলে সন্তান, যমজ দুটো বাচ্চা ছেলে। তো তাদের সার্কামসিশন করানোর সময়, খতনা করানোর সময় সামহাও ইলেকট্রিক কোন একটা মিসহ্যাপ হয়েছে, এবং হওয়ার পরে একটা বাচ্চার লিঙ্গ পুড়ে একদম মানে শেষ হয়ে গেছে বলা যেতে পারে। ওই যে ইলেকট্রোকটারি করি আমরা, মানে ইলেকট্রিসিটি দিয়ে আমরা ওই ধরেন কাটলাম এখানে, কাটার পরে তো রক্তপাত হচ্ছে, ওই মুখগুলোকে আমরা ইলেকট্রিক দিয়ে পুড়ে পরে বন্ধ করে দিই যাতে রক্তপাতটা কম হয়। তো এরকম কিছু একটা করতে গিয়ে সেখানে ইলেকট্রিক কোন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হওয়ার পরে একটা বাচ্চার লিঙ্গটা পুরো শেষ। এখন এই জন মানির কাছে গিয়েছে এই গার্জিয়ান জন মানির কাছে যাওয়ার পরে জন মানি বলছেন, যেহেতু ওনার আগে থেকে ধারণা যে বায়োলজিক্যাল সেক্স এবং জেন্ডার আইডেন্টিটি ভিন্ন হতে পারে, তাহলে এই বাচ্চাটার জেন্ডার আইডেন্টিটি আপনি চেঞ্জ করে দেন, এই ছেলেটাকে আপনি মেয়ে হিসেবে বড় করেন, আর এই ছেলেটা ছেলে হিসেবে বড় হবে, ভালো ছেলেটা, আর যার লিঙ্গটা একটা সমস্যা হয়ে গেল সে মেয়ে হিসেবে বড় হবে, তাহলে তো হয়ে গেল। এইটা করতে গিয়ে জন মানি যে কাজটা করলেন, লম্বা লম্বা সেশন এই বাচ্চা দুটোকে উনি একসাথে কথা বলছেন, তাদের সাথে স্পিচ থেরাপি কি বলে এটাকে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সামথিং এরকম কিছু একটা বলে। তো এরকম লম্বা সেশনে কোন কথা বলছেন মানে একটা বাচ্চাকে দিয়ে আরেকটা বাচ্চাকে সাথে মানে সেক্সের প্র্যাকটিস করাচ্ছেন, মানে এভাবে করে ওই যে বাচ্চাটার লিঙ্গটা কেটে গেছে সেই বাচ্চাটাকে একটা মানে মেয়েলি ফিলিংস দেওয়ার চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন তুমি একটা মেয়ে। এরকম বিভিন্ন লম্বা সেশন নেওয়ার পর আলটিমেটলি দুজনকে ছেলে এবং মেয়ে হিসেবে বড় করা হলো। বড় হয়ে যাওয়ার পরে ওরা যখন অ্যাডাল্ট লাইফে এসে গেল, তখন দেখা যাচ্ছে যে বাচ্চাটাকে মেয়ে হিসেবে বড় করা হয়েছে তার মধ্যে মেয়ের কোনো সাইন সিমটমই নাই, তার মধ্যে মেয়ের কোনো লক্ষণই নাই, তার চয়েস, তার কথাবার্তা, তার ওঠা বসা, সে ছেলেদের সাথে খেলতে পছন্দ করে, সবকিছু মিলাই। তো একটা বয়সে গিয়ে তার বাবা মা এই দুটো বাচ্চাকে তাদের হিস্ট্রি জানিয়ে দিলেন যে তোমাদের সাথে এই ঘটনাগুলো ঘটেছে। তখন যে ছেলেটাকে মেয়ে হিসেবে বড় করা হয়েছিল সে বললো যে না, আমি ছেলে হিসেবে বড় হবো। সে তখন আবার ব্যাক করে ছেলে হয়ে গেল, এবং আলটিমেটলি যে ঘটনাটা ঘটলো, এই দুটা বাচ্চাই তাদের বয়স যখন 36 বছর বয়স হয়ে গেল তারা আত্মহত্যা করলো। তার পিছনে এই যে দেখেন তাদের মধ্যে যেটা হতাশা তৈরি করে দেওয়া হয়েছে, তাদের মধ্যে যে একটা কি বলা যায়, সেই যে দুটা বাচ্চা তারা পরস্পর আপন ভাই, দুজনকে দিয়ে সেক্সের প্র্যাকটিস করানো হয়েছে, মানে ওইরকম ভঙ্গি করে করে প্র্যাকটিস করানো হয়েছে ওই সেশন গুলা, মানে তারা কতটুকু সাইকোলজিক্যাল ট্রমার ভিতর দিয়ে গেছে। এবং এই যে নারী পুরুষ এই যে একটা সাইকোলজিক্যাল ট্রমা, আলটিমেটলি দুটো ছেলেই তারা অ্যাডাল্ট লাইফে গিয়ে তারা সুইসাইড করে ফেলে। তো এই দেখেন এই যে বিষয়টা, মানে আলটিমেটলি দেখেন যেই মানে থিঙ্কিং যে জন মানির যে থিঙ্কিংটা,
যে নারী এবং পুরুষ হিসেবে কেউ জন্মগ্রহণ করে না, মানে মেন্টালি, ফিজিক্যালি সে একটা বৈশিষ্ট্য নিয়ে জন্মায় বায়োলজিক্যালি, কিন্তু মানসিকভাবে আমরাই তাকে নারী করে তুলি বা তাকে পুরুষ করে তুলি। সে তো ছোটবেলা থেকে চেষ্টা করেই যাচ্ছে একটা বাচ্চাকে মেয়ে করে তোলার, কিন্তু তার ভিতরে তো পুরুষ, তার ক্রোমোজোমাল প্যাটার্ন পুরুষ, তার ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো পুরুষ, তাই না? তো এই বিষয়টা মানে দেখেন যে কত বড় একটা ব্যর্থ রিসার্চের উপরে আমাদের আজকে টোটাল সেক্সোলজি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এবং ওই যে আমি কিছু আগে বললাম যে স্ট্যাটিশিয়ান আব্রাহাম মাসলো উনি একটা কথা বলেছেন যে এই ভলান্টিয়ার বায়াস এইটা সেক্স রিসার্চের ক্ষেত্রে এত বেশি, হ্যাঁ, যে মানে আসল তথ্যই হারায় যায় এর ফলে, আসল তথ্যই এর ফলে হারায় যায়। এবং খুব দুঃখের সাথে আমি জানাতে চাই, বর্তমানে আমরা যারা মেডিকেল সায়েন্স যারা আমরা প্র্যাকটিস করি, মেডিকেল প্রফেশনাল, আমরা টোটালি নির্ভর করি এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে এই দুজনের উপরে, যারা মানে ইনফ্যাক্ট যারা আসলে মেডিকেল প্র্যাকটিশনার ছিল না বা তাদের এটা মানে রিসার্চ গুলো খুব ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ। তো এই দুটো আলোচনা করলাম আর কি, যে এই পিছনে আসলে হ্যাঁ মানে একটা বড় কি বলা যায় মানে এই যে সেক্সুয়াল রেভলিউশন, আজকে পর্নোগ্রাফি হিসেবে যে সমস্ত আমরা এই জিনিসগুলো পাচ্ছি, আজকে এলজিবিটি আন্দোলনের নামে যে জিনিসগুলো আমরা পাচ্ছি, এগুলোর পিছনে ব্যবসায়িক স্বার্থ জড়িত রয়েছে। আমি যদি আরেকটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সামান্য কিছু জিনিস যদি আপনাদের সামনে আমি, তাহলে হয়তো বা আরেকটু ক্লিয়ার হবে। আমি একটা লেখা লিখেছিলাম এবং এটা আমাদের ডাক্তারদের গ্রুপে আমি এটা দিয়েছিলাম যে এই যে সেম সেক্স প্র্যাকটিস এটা আসলে কি। এটা অনেকে বলছেন মানসিক রোগ, অনেকে বলছেন এটা এটা কিছু না, যার যার চয়েস। বাট আমি ওনাদের সামনে এটা প্রমাণ করার চেষ্টা করেছি যে এটা আসলে একটা লাইফস্টাইল, এটা কোনো মানসিক রোগও না, এটা স্বাভাবিক কোনো কিছুও না, এটা না জেনেটিক না হরমোনাল, দিস ইজ জাস্ট লাইফস্টাইল। এবং এটা কেমন লাইফস্টাইল, আমি আমার ডাক্তারদেরকে প্রশ্ন করেছিলাম যে দেখেন একজন মানুষ যদি আপনার কাছে আসে, যেই মানুষটা একই সাথে সে একজন মোটাসোটা মানুষ, সে চেয়ারে বসে কাজ করে, কোনো ফিজিক্যাল ওয়ার্ক করে না, সে স্মোক করে, সে প্রচুর পরিমাণে ফ্যাট খায়, সুগার খায়, হাই বিপি, ডায়াবেটিস বেশি, তার বুকের বাম পাশে ব্যথা হয়, এতগুলো সমস্যা, তার তার লিপিড প্রোফাইল, তার রক্তের চর্বির অবস্থা ভালো না, তো এই লোকটাকে আপনি কি বলবেন? এই লোকটাকে আপনি বলবেন ইটস নর্মাল, আপনি যেভাবে আছেন এভাবেই থাকেন, এটা আপনি এভাবেই কন্টিনিউ করেন, এভাবে বলবেন? নাকি আপনি তাকে বলবেন যে ভাই আপনার লাইফস্টাইলটা খুব হার্মফুল, আপনি স্মোকিং ছেড়ে দেন, আপনি অ্যালকোহল ছেড়ে দেন, আপনি প্রতিদিন একটু হাঁটাহাঁটি করেন, আপনি আপনার সুগারটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করেন? আপনি কোনটা বলবেন? তাহলে আপনি কেন একজন ডক্টর হয়ে আপনি হোমোসেক্সুয়ালিটির মতো একটা রিস্কি লাইফস্টাইলকে আপনি প্রমোট করতেছেন, যেই লাইফস্টাইলটা মানে যেটার মধ্যে এইডস এর মানে তাদের হোমোসেক্সুয়ালদের মধ্যে মানে তাদের আমি আমি যে ওইগুলো সব লিখেছিলাম, আমি একটু খুঁজে পাচ্ছি না কোথায় লাগছিল। তারা যে মানে এইডস রোগীরা যে ওরাল সেক্স প্র্যাকটিস করে, সেটার মধ্যে এইডস এর সরি মানে গে যারা তারা ওরাল সেক্স প্র্যাকটিস করে সেটার মধ্যে কি বলা যায়, তারা মানে মোট কথা গে কন্টাক্ট, যতভাবে গে কন্টাক্ট হতে পারে এর প্রত্যেকটাই এইচআইভির রিস্ক বাড়ায় প্রচুর পরিমাণে। শুধু রিস্ক বাড়ায় বললে আসলে আপনাদের কাছে মানে সিভিয়ারিটিটা আমি বোঝাতে পারতেছি না যে কতটুকু সিভিয়ার। হ্যাঁ মানে এটা আমি আসলে আমার এই সংক্ষিপ্ত সময়ে বোঝানোটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ এখানে অনেক পার্সেন্টেজ অনেক স্ট্যাটিস্টিক্স আমার এখানে আমি জমা করেছি, এগুলো আসলে কোনটা রেখে কোনটা বলবো আমি আসলে বুঝতে পারতেছি না যে আমি আপনাদের সামনে কোনটা মানে যত ধরনের সেক্সুয়ালি ট্রান্সমিটেবল ডিজিজ আছে, হারপিস থেকে শুরু করে গনোরিয়া, তারপর এইচআইভি তো একটা আছেই, তারপরে আরো যা যা আছে হেপাটাইটিস বি, সিফিলিস, এই প্রত্যেকটা জিনিস আমি শুধু একটা একটা আমি একটা স্টাডি আমি উল্লেখ করি, আমার জন্য সুবিধা হবে। এটা হচ্ছে সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট প্রফেসর মার্গারেট রোজারিও, উনি তার স্টাডিটা বলছেন যে নিজেদেরকে যারা এলজিবিটি দাবি করে এই সমস্ত তরুণ তরুণীর মাঝে হাই রিস্ক সেক্সুয়াল বিহেভিয়ার, হাই রিস্ক সেক্সুয়াল প্র্যাকটিস, তাদের মধ্যে আর্লি এজ অফ সেক্সুয়াল ইনিশিয়েশন, হাই নাম্বার অফ সেক্সুয়াল পার্টনার। আপনারা জানেন আমরা কিন্তু বারবার এইডস এর এগেইনস্টে আমরা একটা কথাই বারবার বলি ডাক্তাররা যে সেফ সেক্স প্র্যাকটিস করেন, সেফ সেক্স। এদের মধ্যে সেফ সেক্স এর কোনো বালাই নাই, যারা এলজিবিটি হিসেবে নিজেকে ইয়ে করে একটা পার্টনার এরা কখনোই থাকে না। যার কারণে এদের মধ্যে উনি রিসার্চে বলতেছেন এদের মধ্যে হাই রিস্ক সেক্সুয়াল বিহেভিয়ার, তাদের মধ্যে আর্লি এজ মানে সেক্স করার আর্লি এজ খুব আগে আগে তারা করে, হাই নাম্বার অফ সেক্সুয়াল পার্টনার, অনেক পার্টনারের সাথে তারা যৌন মিলন লিপ্ত হয়, এবং আনপ্রোটেক্টেড সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে লিপ্ত হচ্ছে, তাদের রেট সবচেয়ে বেশি। এবং শুধু তাই না, যারা গে তো একটা তাদের মধ্যে একটা পেনিট্রেশন আছে, লেসবিয়ানদের মধ্যে পেনিট্রেশন নাই, এটাকে অনেকে খুব হালকা ভাবে নেয়। ওনারা বলতেছেন যে না, লেসবিয়ান তরুণীদের মাঝে সেক্স উইথ এ রিস্কি পার্টনার, সেক্স ডিউরিং মেনস্ট্রুয়েশন, তারপর হচ্ছে সেক্স উইথ ড্রাগ অ্যাবিউজ এবং আনপ্রোটেক্টেড ওরাল এবং ভ্যাজিনাল সেক্স, এটা তারা লেসবিয়ানদের মধ্যে বেশি। তো আমি বলতে চাচ্ছি যে এই যে একটা লাইফস্টাইল এত রিস্কি, হ্যাঁ যেটা
এবং আমি লাস্ট তাদের কাছে এভাবে আমি জাস্ট আপনার সামনে একটু আইডিয়া দেওয়ার জন্য মানে বলতে চাচ্ছি আর কি, যে এখানে আমি তাদেরকে যেটা বলছি যে আমেরিকার জনসংখ্যা 33 কোটি, আমেরিকার জনসংখ্যা 33 কোটি, তাদের মাথা পিছু আয় অলমোস্ট $64,000, মাথা পিছু আয় $64,000, এবং তাদের প্রতি বছর এই যে যে সমস্ত যৌন রোগের কথা আমি আপনাদেরকে বললাম কেবলই, এই যৌন রোগ বাবদ তাদের খরচ $16 বিলিয়ন। তাহলে তাদের মাথা পিছু আয় $64,000, যৌন রোগ বাবদ তাদের খরচ $16 বিলিয়ন। আমাদের মাথা পিছু আয় কত? আমেরিকানদের $64,000, আমাদের $4,000। তাহলে ওরা যেখানে $16 বিলিয়ন খরচ করতে পারে, আমার দ্বারা কি সম্ভব এই সেক্টরে $16 বিলিয়ন খরচ করা? কোনোভাবে সম্ভব? এবং আরেকটা রিপোর্ট আমি দেখাইছি যে ইউরোপে অলমোস্ট 1.25 লাখ গের জন্য, গের মাঝে 94% গে তারা ওই যে আমি কেবলই বললাম এইডস এর যে আগের থেরাপিটা ওইটা তারা নিচ্ছে, এবং এটার জন্য তাদের একটা খরচ আছে। তারা মানে সেফ সেক্সের নামে তারা সেক্স টয়, এটা একটা মার্কেট আছে, সেক্স টয়ের মার্কেট, লুব্রিকেন্টের মার্কেট। এই লক্ষ লক্ষ সমকামীকে কন্টিনিউয়াস স্ক্রিনিং করতে হয়, প্রোফাইল অ্যাক্সেস করতে হয়, তাদেরকে বিভিন্ন টিকা দিতে হয়। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার আমেরিকাতে একজন পুরুষকে নারী হওয়ার জন্য গুনতে হয় $1,00,000। এবং এই টোটাল মার্কেটটা কত আমি একটা লিখছিলাম যে পুরুষ থেকে নারী হওয়ার যে মার্কেট, পুরুষ থেকে নারী, এই মার্কেটটা $11 কোটি। এবং এটা 2014 সালে গিয়ে $1 বিলিয়ন মার্কেট হবে। আচ্ছা, এগুলো আমি এত স্ট্যাটিস্টিক্স বললে পরে আরো বোরিং লাগবে আপনাদের। তো আমি মোট কথা বলতে চাচ্ছি যে এই আমি ডাক্তারদেরকে বলছিলাম আমাদের ফোরামে যে এই যে এত এত ডলার আমাদেরকে খরচ করতে হবে, একটা গরিব দেশ হিসেবে আমাদেরকে কিছুই করার নাই? গরিব দেশের ডাক্তার হিসেবে আমরা কি রক্ষা করতে পারি না এই মানুষগুলোকে? দেশের এই এক্সট্রা যে একটা খরচ, এটাকে ওনাদেরকে আমি এটা বললাম যে দেখেন, এই যে আমাদের মুসলিমরা এবং হিন্দু পপুলেশন বাই ডিফল্ট, হ্যাঁ, মুসলিম এবং হিন্দু আমরা উভয়ই মানে অ্যালকোহল থেকে কিন্তু আমরা দূরে, মানে সামাজিকভাবেই কিন্তু আমরা অ্যালকোহল থেকে দূরে। এটা কি আমাদের দেশের হেলথের জন্য, আমাদের দেশের হেলথের জন্য, হেলথ সেক্টর যেটা বড় অর্জন না যে আমরা অ্যালকোহল থেকে দূরে? যদি আমরা সবাই অ্যালকোহল পান করতাম, তাহলে এই অ্যালকোহলের পিছনে যে খরচ বা অ্যালকোহলের যে অসুখ বিসুখের পিছনে যে খরচ, এটা কি আমার এই গরিব দেশের জন্য পসিবল? তাহলে আপনারা কেন একটা হার্মফুল লাইফস্টাইলকে আপনারা প্রমোট করার চিন্তা ভাবনা করতেছেন? আমি ওদের কাছে প্রশ্ন রাখছি একটা সময়। তো মোট কথা এটাই যে দেখেন, এই পুরো জিনিসটা কিন্তু মার্কেট ভিত্তিক, এই মার্কেটটাকে টিকা রাখতে হবে তাদের। এবং যার কারণে এই মার্কেট টিকানোর জন্য আমি খুব সহজ ভাবে আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হলো যে এই যে ধরেন আমেরিকা, আপনাদের কি মনে হয় আমেরিকাকে আমেরিকা চালায়? মানে সরি, কি বলে, বারাক ওবামা আমেরিকা চালাইছে? বা ডোনাল্ড ট্রাম্প আমেরিকা চালায়? না, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্পের কেউই আমেরিকা চালায় না। আমাদের দেশেও আমি মনে করি যে বর্তমান যারা রাষ্ট্র ক্ষমতায়, এরা দেশ চালায় না। তাহলে দেশ কারা চালায়? দেশ চালায় হচ্ছে আমেরিকার যারা পুঁজিপতি, মানে বুঝতে মানে যে কর্পোরেট ইন্ডাস্ট্রি, মাল্টিন্যাশনাল কর্পোরেট ইন্ডাস্ট্রির যারা মালিক, তাদের সব আছে। মিডিয়াও, মিডিয়াও তাদের, ব্যাংকও তাদের, তারপর হচ্ছে যে জেনেটিক ল্যাবও তাদের, ওষুধ তৈরির প্ল্যান্ট, ফার্মাসিউটিক্যালস তাদের, ওষুধের পেটেন্ট তাদের, তাদের হচ্ছে যে যে ফুড মার্কেট, রেডিমেড ফুড মার্কেট, এগুলো তাদের। সাপ্লাই চেইনের নিচের দিকে হয়তো আমরা আছি, গরিব দেশগুলো আছে, কিন্তু উপরের দিকে সব তারা। তো এই সবই তাদের। হ্যাঁ, ওর ব্যাংক থেকে নিয়েও চলে, বা মানে পরস্পর তারা কানেক্টেড। তো এই যে এই মানুষগুলা, তারা ঠিক করে তাদের দেশকে চালাবে এবং তাদের স্বার্থ কতটুকু রক্ষা হবে। আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশের মন্ত্রিসভার দিকে তাকান, দেখবেন এর মধ্যে অনেকেই তারা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। হ্যাঁ, এবং মানে এই যে ক্ষমতাসীনদের সাথে এই যে কথা, যে আমাদের সালমানের রহমান, যাদের আমরা নাম শুনি, এরা সবাই তো এই দেশের পুঁজিপতি, তাদের ব্যবসা ঠিক থাকবে কিভাবে? হ্যাঁ, বিজিএমইএ যারা আমাদের এই যে গার্মেন্টস সেক্টরে যারা হেড, এরা হচ্ছে মেইন, এরা দেশ চালায়। এরা এদের পছন্দ মতো সরকার, যে সরকার এদের পক্ষে পলিসি করবে, এদের ব্যবসার পক্ষে পলিসি করবে, সেই সরকারকে আমরা এখানে আমরা আনবো। হ্যাঁ, এই বিষয়টা কি ধরা খুব কঠিন? এই বিষয়টা ধরা খুব কঠিন না যে প্রত্যেকটা জিনিসের পিছনে ইকোনমি কাজ করতেছে। হ্যাঁ, এবং এই সারা ওয়ার্ল্ডে একই সাথে সমস্যা টিকায় রাখা এবং একই সাথে সমাধান দেখানো, দুটোই তারা একই সাথে দেখাচ্ছে। এবং একই সাথে এটা করতে হবে, তাদের বিজনেসকে বাড়ানোর জন্য এটাই করতে হয়, এটাই রুলস, যে সর্প হয়ে দংশন করবা, ওঝা হয়ে ঝাড়বা, এই জিনিস। তো যাই হোক, মোট কথা আমি আজকের আলোচনায় আপনাদের সামনে আমি একটু বোঝার, মানে একটু দেখানোর চেষ্টা করলাম যে আসলে বিষয়গুলো কিভাবে ঘটে থাকে। একটু পানি খেয়ে
আচ্ছা, এই পর্যায়ে এসে আমি আরেকটা আপনাদের সামনে আরেকটা বিষয় আমি একটু আনতে চাই। সেটা হচ্ছে ওই যেহেতু আমরা ওই সেক্সুয়াল রেভলিউশনে ওখানেই আমরা আছি, ওইখানে আমরা যেহেতু আছি, তো ওখান থেকে আমি কিছু কথা একটু বলতে চাই। সেটা হচ্ছে একটু সময় চেয়ে নিচ্ছি আমি। আচ্ছা, আরেকটা চমৎকার একটা ঘটনা আমি আপনার কাছে শোনাই। সেটা হচ্ছে অনেকে আমরা মনে করি যে, এবং বিশেষ করে ডাক্তারদের মধ্যে আমি এই প্রবণতা খুব দেখছি, সেটা হচ্ছে তারা সমকামিতাটাকে তারা খুব খুব বলে এই কথা যে এটা মানে কোনো রোগের মধ্যে না, রোগের, আমি এটা রোগ মনে করি না, ডেফিনেটলি সমকামিতা কোনো রোগ না, এটা লাইফস্টাইল। তো যাই হোক, একটা সময় এটাকে রোগ মনে করা হতো, মানসিক রোগ বা সামথিং, এটাকে মনে করা হতো, এটাকে মানসিক রোগ হিসেবে ট্রিট করা হতো একটা সময় পর্যন্ত। তো ওনারা প্রায় এই কথাটা বলে থাকে যে আমাদের ডাক্তারদের যে মানসিক রোগের ক্রাইটেরিয়া, কেবলই আমি নাম বলছি কিন্তু আপনাদের কাছে, ডিএসএম ক্রাইটেরিয়া বলি আমরা এটাকে, হ্যাঁ, ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার বা ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার বা ডিএসএম বলা হয় এটাকে। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন এটা তৈরি করে আর কি। তো মানে একদিন কথায় কথায় তর্কে তর্কে একজন আমাকে বলতেছেন যে আপনি তাহলে নলেজ প্রডিউস করেন, আপনি ডিএসএম থেকে সমকামিতা আবার ঢুকান, তাহলে পরে আমরা বুঝবো যে এটা একটা প্রবলেম। ডিএসএম তো বলে দিয়েছে যে সমকামিতা কোনো প্রবলেম না। তো এটাকে তার একটা সাইন, মানে এটা সাইন্টিফিক ওয়ার্ক মনে করছি আমরা, যে রিসার্চ বেসড মনে হয়, সমকামিতাকে রিসার্চ করে দেখা গেছে যে এটা কোনো প্রবলেম না, সো এটাকে বের করুন। ব্যাপারটা একদম তা না, একদমই তা না। তাহলে আসলে ঘটনাটা কি, এটা একটু আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই, যেহেতু আমাদের আজকের আলোচনাগুলো আসলে এগুলো নিয়েই। 1952 সালে ডিএসএম ফার্স্ট ক্রাইটেরিয়া তৈরি করা হয় এবং 1968 সালে সেকেন্ডটা। আগে কিন্তু আমরা দেখেন 68 সালেরটায় যেখানে হস্তমৈথুন বাদ দেওয়া হয়েছে, ওইখানেও সমকামিতা এটা একটা রোগ হিসেবে, মানসিক রোগ বা যৌন বিকৃতি, হ্যাঁ, আনন্যাচারাল সেক্সুয়াল পারভার্সন হিসেবে এটাকে রাখা হয়েছে 1968 সালে। কিন্তু 1974 সালে গিয়ে ওটাকে বাদ দিয়ে দেওয়া হয়। 68 সালে ছিল, 74 সালে গিয়ে বাদ দেওয়া হয়েছে। সেটা কি কোনো রিসার্চের ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে? না, রিসার্চের ভিত্তিতে না। কিসের ভিত্তিতে, এটা আমি একটু আপনাদের সামনে আনতে চাই। সমকামিতা, যারা সমকামী ওরা মোটামুটি মানে এলজিবিটি আন্দোলন যেটা আর কি, এটা মোরাললেস 1969 সাল থেকে শুরু। 1969 সাল থেকে কম বেশি এটা শুরু। আমি আগে বলছি যে 60-এর দশক থেকে সেক্সুয়াল রেভলিউশনটা শুরু হয়, ঠিক তাই সেক্সুয়াল রেভলিউশনটা এরকম একটা সময়ে শুরু, মানে 64 সাল থেকে রাফলি ধীরে ধীরে আস্তে 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 সমকামী প্রোপাগান্ডা শুরু হয় এবং 1969 সাল থেকে তারা একদম লিটারালি রাস্তায় নেমে আন্দোলন যেটাকে বলে, সেটা 69 সাল থেকে। সেক্সুয়াল রেভলিউশন কিন্তু হচ্ছে আস্তে আস্তে, হ্যাঁ, ওই কিনসি রিপোর্টের ভিত্তি করে। ওই জায়গায় বললাম যে কিনসি রিপোর্টে দেখানো হয়েছে যে আমাদের টোটাল পপুলেশনের 10% তারা সমকামী। ডক্টর জাফর ইকবাল সাহেব কয়েকদিন আগে এই কথা বলছেন যে 10% মানুষ সমকামী। এটা ওই কিনসি রিপোর্টের কথা, যেটা আমি কেবল আপনাদের কাছে কিছুক্ষণ আগে উল্লেখ করলাম। তো সেখানে ওই 10% সমকামী, মানে আমি রিসার্চ করছি সমকামীদের উপরে, বা হাই হাই কি বলে এটাকে, প্রিভ্যালেন্স অফ সমকামিতা যাদের মধ্যে আছে, সেই গ্রুপ অফ পিপলের মধ্যে আমি রিসার্চ করে আমি বলে দিচ্ছি যে সমস্ত মানুষের মধ্যে 10% সমকামী। মানে কি দেখেন কেমন একটা ফল্টি জেনারেলাইজেশন। তো এখানে তো যাই হোক, ওই রিপোর্টের উপর ভিত্তি করে 60-এর দশক থেকে শুরু হয়ে গেল আপনার সেক্সুয়াল রেভলিউশন হচ্ছে আস্তে আস্তে। ওই সময়টাতে এই এলজিবিটি আন্দোলন শুরু 1964 সালে, আস্তে আস্তে 1969 সালে রাস্তায় নেমে আন্দোলন। ওই সময় একটা সমকামী নাইট ক্লাবে পুলিশ রেড দেয়, স্টোন ওয়াল দাঙ্গা বলা হয় ওটাকে, স্টোন ওয়াল দাঙ্গা বা রায়ট। ওই সময় পুলিশের সাথে সমকামীদের সংঘর্ষ এই সেই বহুত কিছু, কয়েকজন মারাও গেছে পুলিশের গুলিতে। আচ্ছা, ঠিক আছে, ফাইন, এটা হচ্ছে 1969 সালের ঘটনা। 1970 সালে যখন এই সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সম্মেলন চলতেছে, ভরা সম্মেলনের মাঝখানে সমকামী অ্যাক্টিভিস্ট, গে অ্যাক্টিভিস্টরা সম্মেলন কক্ষে ঢুকে পড়ে যারা কথা বলতেছে তাদেরকে বিভিন্ন টিজ করা, কটূক্তি করা, টিটকারি করা, হাসি তামাশা করা, কথার মধ্যে বাধা দেওয়া, এই কাজগুলো তারা করতেছে। এবং একটা পর্যায়ে পুলিশ ডেকে এনে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়। আচ্ছা দেখেন, পরের বছর 1971 সালে এই যে গেদের এই সমস্ত কার্যক্রমে অতিষ্ঠ মোটামুটি সবাই, দেখেন এই সমকামিতা কিন্তু তখনও সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের যে ডিএসএম ক্রাইটেরিয়া, সেখানে সমকামিতা একটা যৌন বিকৃতি হিসেবে আছে। আচ্ছা, 71 সালে সমকামী অ্যাক্টিভিস্টরা আবার সম্মেলন কক্ষে যায় এবং তাদের কথা শোনার জন্য তাদের একটা প্রতিনিধিকে রাখা হয়, একদল প্রতিনিধিকে। সেখানে তারা মাইক্রোফোন ছিনায় নেয় এবং সেখানে তারা যুদ্ধের ঘোষণা দেয়। তাদের যে মেইন ফ্র্যাঙ্ক ক্যামেনি, উনি যুদ্ধের ঘোষণা দেয়। কি বলে? যে সাইকিয়াট্রি ইজ দ্য এনিমি ইনকার্নেট।
যে তোমরা এই সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন তোমরা হচ্ছে আমাদের শত্রু। সাইকিয়াট্রি হ্যাজ ওয়েজড এ রিলেন্টলেস ওয়ার অফ এক্সটারমিনেশন এগেইনস্ট আস। সাইকিয়াট্রি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, আমাদেরকে বিকারগ্রস্ত বিকৃত বলা হচ্ছে। ইউ মে টেক দিস ডিক্লারেশন অ্যাজ এ ডিক্লারেশন অফ ওয়ার এগেইনস্ট ইউ। সো আমাদের এই ডিক্লারেশনকে তোমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে গ্রহণ করো, যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম তোমাদের বিরুদ্ধে। ঠিক আছে, এটা কত সালে? 1971 সালে। পরের বছর তারা আবার সম্মেলনে অংশগ্রহণ করে, তাদেরকে রাখা হয় তাদের কথা শোনার জন্য, এবং তারপরের বছর তড়িঘড়ি করে কোনো রিসার্চ ছাড়াই সমকামিতাকে ক্রাইটেরিয়া থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এবং ওই প্যানেলে, যে প্যানেলটা রাখা হয়েছিল তাদের পক্ষে, মানে সমকামীদের পক্ষে, সেই প্যানেলের যিনি মূল যে মানে একজন মহিলা ছিলেন, বারবারা গিটিংস, উনি বলতেছেন, ওনার কথা এটা, যে ইট ওয়াজ নেভার এ মেডিকেল ডিসিশন। এটা কোনো মেডিকেল ডিসিশন ছিল না, and it was a political move. এটা একটা পলিটিক্যাল মুভ ছিল। দ্যাটস ওয়াই আই থিঙ্ক দ্য ডিসিশন কেম সো ফাস্ট। মেডিকেল ডিসিশন এত ফাস্ট হতো না, পলিটিক্যাল ডিসিশন যেহেতু, এই জন্য এটা ফাস্ট আসছে। এবং পরের বছর 1974 সালে একটা ভোট হয় যে সমকামিতাকে যে বাদ দিলাম আমরা তড়িঘড়ি করে, এটা কি বাদই থাকবে না এটাকে আবার লিস্টে নিব আমরা। তখন 58% তারা বললেন যে বাদ যেহেতু দিয়েই দিচ্ছেন আর দেওয়ার দরকার নেই, এটা থাকবে। আর 42% বললো না, এটাকে আবার আনা হোক, এটা বিকৃতি। 58%, 42%, 58% এর ভোটে রায় হয়ে গেল। তার মানে দেখেন, সায়েন্স এভাবে ক্রিয়েটেড বাই ভোট। আজীব না? যেটাকে আজকে আমরা সায়েন্স নামে চিনি। আজকে এটার উপর ভিত্তি করে লক্ষ লক্ষ ডাক্তার তারা ডিসিশন দিয়ে দিচ্ছে সমকামিতা ইজ নর্মাল, সমকামিতা ন্যাচারাল, এটা কোনো বিকার না, যৌন বিকৃতি না, কোনো হার্মফুল লাইফস্টাইল না, তারা ঘোষণা দিয়ে দিচ্ছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? তাহলে এইভাবে বিজ্ঞান কি তাহলে এইভাবে ভোটের মাধ্যমে হবে নাকি রিসার্চের মাধ্যমে হবে? তো এই হলো ঘটনা। এভাবেই ভোটে, হুমকিতে এবং পলিটিক্যাল প্রেসারে বিজ্ঞান তৈরি হয়ে গেল। এনিওয়ে, এগুলো হচ্ছে দুঃখের কথা বলতেছি আর কি। আচ্ছা, তো যাই হোক, এটা আমরা আরেকটা জিনিস আলোচনা করলাম যে সমকামিতার বিষয়ে আসলে মূল প্রবলেমটা কোথায়। এইবার আমার মনে হয় আমরা অনেক আলোচনা মোটামুটি অনেকখানি করে ফেলেছি। মোট কথা আমি বলতে চাই যে সবকিছুর পিছনে ইকোনমি, সবকিছুর পিছনে ইকোনমি। এখন আপনি এই যে এটাকে কনস্পিরেসি বলবেন, নাকি এটাকে আপনি মানে কিছু একটা হচ্ছে, এখন এটা কনস্পিরেসি নাকি, নাকি এটা মুসলিমদের বিরুদ্ধে ওয়েস্টের মানে কালচারাল এন্ড ওয়ার অফ সিভিলাইজেশন বা ক্ল্যাশ অফ দ্য সিভিলাইজেশন, আমি যদি স্যামুয়েল পি হান্টিংটনের কথা অনুসারে বলি, ক্ল্যাশ অফ দ্য সিভিলাইজেশন, এটা বলবেন, নাকি আপনি এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির সাথে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কলোনি কন্টিনিউশন বলবেন? কি বলবেন এটাকে আপনি? হ্যাঁ, আগে দেখা যাচ্ছে যে আমি কলোনিটাকে ভাবে মানে বলি আর কি নরমালি, যে আগে আমরা মানে ব্রিটিশের ছিলাম, আমরা মনে করেন গরু, ব্রিটিশ হচ্ছে আমাদের মালিক, তাহলে গরুকে ব্রিটিশ খাওয়াবে, ব্রিটিশ পড়াবে, দুধ দুয়ে ব্রিটিশ নিয়ে যাবে। তো এটা একটা প্রবলেম, এই গরুটাকে খাওয়াইতে হচ্ছে, পড়াইতে হচ্ছে। এর চেয়ে বেটার গরুটাকে আমরা স্বাধীন করে দিই। গরু তুমি ফ্রি, তুমি নিজে চড়বা, নিজে মাঠে ঘাটে চড়ে চড়ে খাবা, কিন্তু এসে দুধটা দিয়ে যাবো আমাকে। এখন হচ্ছে আমাদের এই অবস্থা যে এই যে আমরা এখন স্বাধীন, নিজে চলতেছি ফিরতেছি, কিন্তু আলটিমেটলি সম্পদের ফ্লো ওদের দিকে। এবং এই সম্পদের ফ্লোটা কিভাবে মেনটেন করা হচ্ছে? নতুন নতুন বাজার তৈরি করে। যেমন এখন আপনার এই এলজিবিটির বাজার তৈরি করা হবে, এইডস এর বাজার তৈরি করা হবে এই সমস্ত জিনিসের মাধ্যমে, এবং বাজার তৈরি করা হবে আইডিওলজির মাধ্যমে। আইডিওলজি গুলো কি? এই যে লিবারালিজম, হ্যাঁ, এই যে সেক্সুয়াল ফ্রিডম, বা এই যে বিষয়গুলো, ধর্মকে অস্বীকার করা, হ্যাঁ, হিউম্যান হওয়া, প্রকৃত হিউম্যান হও, হ্যাঁ, হিউম্যানিজম প্রমোট করা, লিবারালিজম প্রমোট করা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ প্রমোট করা, ভোগবাদ প্রমোট করা, হ্যাঁ, যত ভোগ করতে পারবা, যত মডেলের গাড়ি, নতুন নতুন, যাই হোক, এইসব বিষয়গুলো, এগুলোকে প্রমোট করার মাধ্যমে গাড়ি ঘোড়া, লেখাপড়া করা, যে গাড়ি ঘোড়া চড়ে, এটা কিভাবে প্রমোট হবে? এটা প্রমোট হবে থ্রু শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এটাকে প্রমোট করা হবে। এবং এটা আমি আপনাদেরকে সুন্দর একটা জিনিস দেখাই, এটা আসলে চমৎকার একটা বিষয়। এটা ডক্টর জাকির নায়েক সাহেবকে আপনারা চিনেন, তো উনি একটা বলছেন যে ওনাকে গাম্বিয়া নামে একটা দেশ আছে, আপনারা জানেন কিনা, যারা এই যে রোহিঙ্গা ইস্যুতে খুব সম্ভবত তারা জাতিসংঘে মামলা করছে। গাম্বিয়া নামে একটা দেশ, আফ্রিকাতে, গরিব একটা দেশ, খুব বেশি বড় লোক কোনো দেশ না, গরিব একটা দেশ। এই গাম্বিয়া তারা আফ্রিকাতে জাতিসংঘে বাংলাদেশের পক্ষে, রোহিঙ্গা ইস্যুতে তারা বাংলাদেশের পক্ষে মামলা করেছিল, আপনারা জানেন। তো সেই গাম্বিয়ার প্রেসিডেন্ট, উনি এই ডক্টর জাকির নায়েক সাহেবকে বলছেন যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে গাম্বিয়াকে অফার দেওয়া হয়েছে যে আপনার, আচ্ছা আমি এটা একটু উল্লেখ করি, যে সমকামিতাকে অনুমোদন দেওয়ার জন্য মুসলিম দেশ গাম্বিয়াকে চাপ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ঠিক আছে, ডক্টর ইয়াহিয়া জামে, উনি হচ্ছেন গাম্বিয়ার প্রেসিডেন্ট, এবং ইউরোপিয়ান ইউনিয়ন
30 মিলিয়ন ইউরো দিতে চাচ্ছে গাম্বিয়াকে যে এই সমকামিতা বৈধ করার জন্য। তো উনি বলেছেন যে না, এটা ইসলামে নিষিদ্ধ, তোমাদের টাকা তোমরা ফেরত নিয়ে যাও। দ্য সেম ইউরোপিয়ান ইউনিয়ন, দেখেন খুব ভয়ের কথা, খুব ভয়ের কথা, সেম ইউরোপিয়ান ইউনিয়ন কোথায় কোথায় গেল, আচ্ছা এই 2020 সালের মে মাসে বাংলাদেশের শিক্ষা খাতে সংস্কারের জন্য বাংলাদেশ সরকারকে 428 কোটি টাকা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তো দেখেন এখন এইভাবে করে এই সমস্ত জিনিসগুলোকে প্রমোট করা হচ্ছে লিবারালিজমের নামে এবং সম্মতির নামে। সম্মতি এগুলো সব লিবারালিজমের এলিমেন্ট, লিবারালিজমের বিভিন্ন বিভিন্ন অ্যাসপেক্টের। তো এগুলোর মাধ্যমে এই বিষয়গুলোকে নরমালাইজ করে ফেলা হচ্ছে, এই বিষয়গুলোকে মেইন স্ট্রিমিং করার চেষ্টা চলছে, যাতে করে এখানে একটা বাজার তৈরি হয়। 18 কোটি মানুষের একটা বাজার, এইখানে বাজারটা হাতের বাইরে আছে। আপনাদেরকে আরেকটা ছোট্ট জিনিস আমি বলতে চাই যে দেখেন সারা ওয়ার্ল্ডে বর্তমানে 435 বিলিয়ন ডলারের ড্রাগ ব্যবসা, 435 বিলিয়ন ডলার। তো এর আগে যখন আপনারা জানেন যে 99 সালে বা 96 সালে তালেবান আফগানিস্তান দখল করে, এবং তালেবান হচ্ছে আফগানিস্তান হচ্ছে ড্রাগের যে কাঁচামাল আফিম, সেই আফিমের একটা মেইন কি বলা যায়, কি বলা, প্রায় 90% আফিম তৈরি হয় আফগানিস্তানে। তো তালেবান যখন ক্ষমতা নিয়ে নেওয়ার পরে এই আফিম প্রোডাকশন বন্ধ করে দেওয়া হয়। আফিম প্রোডাকশন বন্ধ করে দেওয়া হয়, লস কার? কাদের লস? যাদের লস তারাই তাদেরকে সরিয়ে দিয়েছে পরবর্তীতে। এবং সরিয়ে দেওয়ার জন্য যে পলিসি করা প্রয়োজন, যা কিছু করা প্রয়োজন, যেই সরকারকে বসানো প্রয়োজন, যাকে বসালে পরে কাজ হবে, হ্যাঁ, এই সব কিছু এভাবেই মেনটেন করা হয়, এভাবেই হয়ে আসছে। এটাকে আপনি কনস্পিরেসি বলে উড়িয়ে দিতে পারেন না। এগুলো নিয়ে ওয়েস্টার্ন একাডেমিতে কথাবার্তা চলছে, তারা এগুলো নিয়ে কথা বলছেন। হ্যাঁ, এই প্রত্যেকটা ইতিহাসের প্রত্যেকটা মুভের সাথে হ্যাঁ ইকোনমিক্সের যে একটা সম্পর্ক, এবং ইকোনমিক্স হয়ে থ্রু মানে দর্শন হয়ে যে জিনিসগুলো আমাদেরকে খাওয়ানোর চেষ্টা চলতেছে, যার ফলে একটা বিরাট বাজার তৈরি করা হবে। এবং আলটিমেটলি এটা হচ্ছে একটা দিক। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি বলি স্যামুয়েল পি হান্টিংটন, ওনার কথা ধরে আমরা যদি কথা বলতে চাই যে এটা একটা ক্ল্যাশ অফ দ্য সিভিলাইজেশন, দুই সিভিলাইজেশনের ক্ল্যাশ। হ্যাঁ, যেটা একদিকে হচ্ছে পুঁজিবাদী সিভিলাইজেশন, যেটা আমরা বলি ক্যাপিটালিস্টিক সিভিলাইজেশন ওয়েস্ট, এবং আরেকদিকে হচ্ছে মুসলিম, আমরা আমাদের যে সভ্যতা সেটা। তো এখন এখান থেকে আমরা যারা মুসলিম আছি আমাদের কি করণীয়? মোটামুটি আজকে অনেক আলোচনা আমরা করে ফেললাম। আমাদের করণীয় এট ফার্স্ট ইসলামকে একটা সিভিলাইজেশন হিসেবে পড়া। ইসলাম একটা দ্বীন, জীবন ব্যবস্থা, এবং একই সাথে ইসলাম একটা সিভিলাইজেশন হিসেবে ইসলামকে পাঠ করা এবং ইসলামকে মেনটেন করা। ইসলামের প্রত্যেকটা শিয়ার, প্রত্যেকটা প্রতীক, প্রত্যেকটা কিছু, এটা একটা আধ্যাত্মিক সভ্যতা। আমরা আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা মানুষ, এই সভ্যতার প্রত্যেকটা রাষ্ট্র, পরিবার, সমাজ, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, ব্যক্তি প্রত্যেকে আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ। এটা হচ্ছে এই সিভিলাইজেশনের আধ্যাত্মিক দিক। এবং আরেকটা বস্তুগত দিকও রয়েছে। মানে আমরা একই সাথে দেখবেন খুব আশ্চর্যের একটা বিষয়, এটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় লিখেছি এই বিষয়টা, যে পৃথিবীর যে আমরা বললাম যে মানুষ যখন থেকে চিন্তা করতে শিখেছে এনলাইটেনমেন্টের সময় থেকে, তখন থেকে যে আমি বললাম না মানুষের সংজ্ঞা, মানুষ কি, মানুষকে, ব্যক্তিকে, এটা নিয়ে সংজ্ঞা দেওয়া হয়েছে। কেউ দেখা যাচ্ছে যে আমরা বললাম যে হবস, উনি বলছেন মানুষ ইজ এভিল, হিউম্যান এভিল। হিউম্যান মানেই এভিল, মানুষ হচ্ছে স্বার্থপর, এবং তাদেরকে কন্ট্রোল করার জন্য একটা সুপার পাওয়ারফুল রাষ্ট্র প্রয়োজন। হ্যাঁ, এটা হবস তার লেভিয়াথান বইয়ের মধ্যে উনি কথাটা বলছেন। তো এর একজন বলছেন। আবার দেখা যাচ্ছে কেউ বলছেন যে না, মানুষ হচ্ছে ভোক্তা, মানুষ মানেই ভোক্তা। হ্যাঁ, মানুষকে সর্বোচ্চ সুখ হচ্ছে ভোগ করা। ফ্রয়েড বলছেন, আরেকটা ডেফিনিশন দিচ্ছেন যে মানুষ হচ্ছে যৌন প্রাণী, তার সবকিছুতে যৌনতা। হ্যাঁ, মানে আমি কি খাবো না খাবো এটাও ঠিক হবে আমার অবচেতন মনে, আমার যৌনতা দ্বারা। মানে উনি বলতে চাচ্ছেন মানুষ একটা যৌন প্রাণী, ঠিক আছে না? ডারউইনিজম বলছে মানুষ একটা উন্নত পশু, একটা জানোয়ার, জাস্ট উন্নত, আর কিছু না। তো এই যে মানে মানুষের ডেফিনিশন দেওয়ার বিভিন্ন প্রচেষ্টা, এবং এই ডেফিনিশনের উপরে দাঁড়ানো যা যা কিছু রয়েছে সবকিছু প্রবলেমেটিক। হ্যাঁ, বরং ইসলাম একটা কমপ্লিট ডেফিনিশন দেয় মানুষকে একটা কমপ্লিট ডেফিনিশন দেয়। ইসলাম বলতে চাচ্ছে মানুষ হচ্ছে একটা আধ্যাত্মিক প্রাণী, আধ্যাত্মিক জীব। মানুষের মধ্যে দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে ম্যাটেরিয়াল, বস্তু। এই একই কথা ডেকার্ট বলছেন, তার সাবস্টেন্স ডুয়ালিজম একটা থিওরি আছে, যে বডি একটা জিনিস দিয়ে তৈরি, মাইন্ড আর একটা জিনিস দিয়ে তৈরি। বডি এবং মাইন্ড দুটো ভিন্ন সাবস্টেন্স, বডি হচ্ছে সাবস্টেন্স, মাইন্ড হচ্ছে নন সাবস্টেন্স, এরকম একটা কথা বলছেন উনি।
তো ইসলাম কিন্তু এই কথাটা বলে, ইসলাম বলে যে দেহ, বডি, এটা একটা বস্তুগত বিষয়, আর মানুষের একটা রূহ আছে, রূহ যেটা আল্লাহ তাআলার আদেশ। এই রূহটা হচ্ছে অবস্তুগত, অবস্তু। দেহ হচ্ছে বস্তু, রূহ হচ্ছে অবস্তু। তো দেহ দিতে হবে বস্তুকে, দেহ কাজ করবে, দেহ খেটে খাবে, দেহ খাদ্যের জন্য পরিশ্রম করবে। আর রূহ দিতে হবে আল্লাহকে, নিয়ত থাকবে সহি, নিয়ত, মনের মনের ভাব, হ্যাঁ, রূহ, এই বিষয়টা থাকবে আধ্যাত্মিক কানেকশন। মানে গিভ মেটাফিজিক্স টু মেটাফিজিক্স এন্ড গিভ বস্তু টু বস্তু, সাবস্টেন্স টু সাবস্টেন্স। মানে দেহ কাজ করবে, মন থাকবে আল্লাহর সাথে কানেক্টেড। আমার দেহ কাজ করতেছে, আমার দেহ আপনাদের সাথে কথা বলতেছে, মন থাকবে আল্লাহর সাথে কানেক্টেড, আল্লাহর জন্য করছে। হ্যাঁ, আমার দেহ রুটি রুজির তালাশ করছে, আমার দেহ বিজ্ঞানের গবেষণা করছে, আমার দেহ কাজ করছে, কাজ করবে, চেষ্টা করবে। এই কথার কথা। করোনার জন্য আমি একই সাথে প্রোটেকশন নিচ্ছি, আমি একই সাথে মাস্ক ব্যবহার করছি, যে সমস্ত বস্তুগত প্রোটেকশন নেওয়া প্রয়োজন সেটা আমি নিচ্ছি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছি, আবার একই সাথে আমি আল্লাহর উপর ভরসাও করছি। মানে আমি একই সাথে একজন আধ্যাত্মিকতা মেনটেন করবো, বস্তুবাদও মেনটেন করবো। আমি কোনোটা ছেড়ে ছেড়ে না। মানে মানুষের একটা টোটাল কমপ্লিট একটা সংজ্ঞা ইসলাম প্রদান করে, যার ভিত্তিতে ইসলাম এমন একটা জীবন ব্যবস্থার কথা বলে, যে জীবন ব্যবস্থাটা মানুষের বায়োলজির সাথে সম্পর্কিত, বায়োলজির সাথে কম্প্যাটিবল, মানুষের সাইকোলজির সাথে কম্প্যাটিবল, সোশ্যাল বায়োলজির সাথে কম্প্যাটিবল, সোশ্যাল সাইকোলজির সাথে কম্প্যাটিবল, টোটাল ইকোলজির সাথে কম্প্যাটিবল, এমন একটা জীবন ব্যবস্থার কথা ইসলাম বলে। তো আমরা এই ইসলামকে এভাবে স্টাডি করব, এভাবে চিনবো, তাহলে পরে ইসলাম নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। আজকে ইসলাম নিয়ে প্রশ্ন কেন? আজকে ইসলাম নিয়ে আমাদের মনে এত প্রশ্ন এই কারণে, কারণ হচ্ছে আমরা পশ্চিমার যে এনলাইটেনমেন্ট থেকে যে দর্শন, পাশ্চাত্য দর্শনের চোখে ইসলামকে দেখতেছি, পাশ্চাত্য দর্শনকে আমরা কনস্ট্যান্ট ধরে নিয়ে এরপর ইসলামকে দেখার চেষ্টা করতেছি। এখানে আমাদের ভুল। লিবারালিজম আমাদের ধর্ম না, আমাদের ধর্ম ইসলাম। হ্যাঁ, আমাদের ধর্ম হার্ম প্রিন্সিপাল, আমাদের ইউটিলিটারিয়ানিজম, তারপর যেগুলো কথা আমি এতক্ষণ পর্যন্ত বললাম, এগুলো আমাদের ধর্ম না। এগুলো আমাদের এগুলো মানে মানে কি বলে এটাকে, কনস্ট্যান্ট কিছু না, ধ্রুব না, ধ্রুব সত্য না। পশ্চিমা ন্যাচারাল সায়েন্স যেরকম মনে করেন যে 2 আর 2 4 হবে, হ্যাঁ, গ্র্যাভিটি যেটা আমরা দেখতে পাচ্ছি উপর থেকে কোনো কিছু পড়লে নিচের দিকে পড়বে, এগুলো ন্যাচারাল সায়েন্স, বলবিদ্যার সূত্র, ক্যালকুলাসের সূত্র, এগুলো ন্যাচারাল সায়েন্স, 2 2 4 হয়, ফাইন। কিন্তু পশ্চিমা সামাজিক বিজ্ঞানগুলো ন্যাচারাল সায়েন্সের মতো ধ্রুব সত্য না। পশ্চিমা সামাজিক বিজ্ঞানগুলো ইউরোপের নিজস্ব অভিজ্ঞতা থেকে তৈরি। ইউরোপের যে নিজস্ব অভিজ্ঞতা, হ্যাঁ, একটা দীর্ঘ সময় পর্যন্ত ইউরোপ প্যাগানিজমের আন্ডারে ছিল, রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা, এরপরে সেখানে মানব রচিত খ্রিস্টবাদ, সাধু পলের বানানো খ্রিস্টবাদ, খ্রিস্টিয়ানিটি সেখানে আসছে, সেই যে একটা অভিজ্ঞতা, এই সমস্ত অভিজ্ঞতার প্রেক্ষিতে ইউরোপে যে জুলুম, নির্যাতন, একটা সময় ইউরোপে প্লেগের একটা সময় গিয়েছে, ইউরোপে উইচ হান্ট আপনারা জানেন, ডাইনি নামে লক্ষ লক্ষ নারীকে পুরো মেরে মেরে দেওয়া হয়েছে, তাদের যে একটা যে জুলুম, যেটা হ্যাঁ খ্রিস্টবাদের যে একটা জুলুমের শিকার হয়েছে তারা, এর প্রেক্ষিতে তারা যে সমস্ত আইডিওলজি ডেভেলপ করেছে, দর্শন ডেভেলপ করেছে, এটা শুধু ইউরোপের জন্যই খাস, ইউরোপের জন্যই। এইটাকে তারা উপনিবেশিয়ার মওকায় তারা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। তো আজকে আমরা দেখেন, যেই খ্রিস্টবাদের সাথে বিজ্ঞানের কথা গ্যালিলিও, কোপার্নিকাস, এদের সাথে খ্রিস্টবাদ যে ব্যবহার করেছে, ইসলামের সাথে বিজ্ঞানের অভিজ্ঞতা তো ভিন্ন। তাহলে ধর্ম নামে আমরা খ্রিস্টবাদ ইসলাম দুটাকে একসাথে কিভাবে আমরা কনসিডার করব? এই জেনারেলাইজেশন তো করা যাবে না। এটা একটা ভুল প্রসিডিউর। ধর্মের সাথে বিবর্তনবাদের সাথে খ্রিস্ট ধর্মের যে সংঘাত, ইসলামের সংঘাতটা তো এরকম না। বিজ্ঞানের সাথে খ্রিস্টবাদের যে ব্যবহার, ইসলামের ব্যবহারটা ভিন্ন। ইসলাম নিজেই বিজ্ঞানের জন্ম দিয়েছে, ইসলাম নিজেই বিজ্ঞানের জন্ম দিয়েছে। আমার নতুন যে বইটা আসছে ইয়েতে, সেটা যদি আপনারা একটু দেখেন, ওর মধ্যে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। হ্যাঁ, এবং যেমন কথা আমি যদি এটা বলতে চাই যে কিভাবে একটু যদি আলোচনা করি। আচ্ছা, আমাদের সময় মনে শেষ হয়ে আসছে, অনেক বেশি সময় আমি প্রলম্বিত করবো না, হয়তো মনোযোগ ধরে রাখো, কষ্টকর হবে, বিরক্তিকর হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে বিজ্ঞানের জন্মদাতা কারা? ইউরোপ যতই নিজেকে বৈজ্ঞানিক বিপ্লব আমরা জন্ম দিয়েছি এগুলো বলুক না, বিজ্ঞানের জন্মদাতা আপনারা না। ল্যাবে যে এক্সপেরিমেন্ট করতে হয়, ল্যাব এক্সপেরিমেন্ট, এটা জাবির ইবনে হাইয়ান তার এটা ইনভেনশন, যে ল্যাবে এক্সপেরিমেন্ট করতে হবে। হ্যাঁ, উনি এটাকে বলেছেন তাজরিবা। হ্যাঁ, ল্যাবে এক্সপেরিমেন্ট করা, ল্যাবে এই যে বিভিন্ন বিকার হ্যান নিয়ে এক্সপেরিমেন্ট করে না, হ্যাঁ, বিভিন্ন প্রসিডিউর, পাতন, ঊর্ধ্বপাতন আমরা পড়েছি এক সময়, তাই না? পরিশ্রাবণ, ডিস্টিলেশন, হ্যান এগুলো সব জাবির ইবনে হাইয়ানের এগুলো শুরু। তারপর হচ্ছে বিজ্ঞানের যদি আমরা বলি যে আগের সিদ্ধান্তের সাথে পরের রেজাল্ট মিলায়ে নেওয়া, এটা ইবনে হাইসামের থেকে এটা শুরু। উনি এতেবার বলেছেন এটাকে। বারবার পরীক্ষা করে ত্রুটি দূর করা, মানে রেজাল্টকে রিপ্রোডিউস করা, রিপ্রোডিউসিং দ্য হাইপোথিসিস, আল বিরুনির হাতে করা,
আলাদা কন্ট্রোল গ্রুপ রাখা, এটা আল রাজির করা, ওষুধের ডোজ মেপে মেপে পরীক্ষা করা, আলকিন্দির করা, মানে উনি ম্যাথমেটিক্সকে ফার্মেসিতে উনি অ্যাপ্লাই করেছেন। তারপরে এক্সপেরিমেন্টে আরোহ পদ্ধতিতে কোনো একটা সিদ্ধান্তে যাওয়া, এটা ইবনে সিনার এটা ইন্ট্রোডাকশন। তো এটাই গণিতকে বলা হয় বিজ্ঞানের ভাষা। গণিত কাদের আবিষ্কার? বীজগণিত, লগারিদম, এগুলো ছাড়া তো বিজ্ঞান হইতো না। আল খারিজমি, ত্রিকোণমিতি, আল মারওয়াজি, শূন্য, একটা মতে বলে যে শূন্যের উদ্ভাবক আরবরাই শূন্যের উদ্ভাবন করেছে। হ্যাঁ, ক্যালকুলাসের উদ্ভব যদি আমরা জানি নিউটন করেছেন, কিন্তু মানে খাওয়ারিজমির একটা হিসাব প্রক্রিয়া, সেটা আমাদের যে ডেরিভেটিভ ক্যালকুলাসের কাছাকাছি একটা হিসাব প্রক্রিয়া উনি করেছেন। চলমান জ্যামিতিক চিত্রের হিসাব, মানে গতিবিদ্যা যেটাকে বলবো আমরা, হ্যাঁ, এটা বনু মুসা 3 ভাই, তাদের এটা ইনভেনশন। স্থিতিবিদ্যা সাবিদ বিন কুররার ইনভেনশন, এটা তাকে বলা হয় স্থিতিবিদ্যার জনক। তো আমি বলতে চাচ্ছি যে ইসলামের সাথে বিজ্ঞানের সম্পর্কটা ভিন্ন। খ্রিস্টবাদের সাথে বিজ্ঞানের সম্পর্ক যেমন, ইসলামের সাথে সম্পর্কটা এমন না। ইসলাম বিজ্ঞানের জন্ম দিয়েছে। এটা বহু ওয়েস্টার্ন স্কলার তারা বলেছে যে কোরআন, মানে ওই সময় যে মুসলিম জ্ঞান বিজ্ঞান ফ্লারিশ করার পেছনে কারণ হচ্ছে কোরআন। তো যার কারণে এটা ধর্ম বলে আমরা যদি এক লটে ইসলাম এবং খ্রিস্টবাদকে বাতিল করে দিই, তাহলে তো আমরা ইনসাফ করতে পারলাম না ইতিহাসের সাথে। হ্যাঁ, তো এই ব্যাপারটা আমাদের আসলে, মোট কথা আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে, আপনারা যারা সায়েন্স নিয়ে পড়ছেন, সায়েন্স এটা একটা টুল। এই টুলটা আজকে পশ্চিমাদের হাতে। সো এটা পশ্চিমাদের ভাষায় কথা বলে। এটা আমার কথা না, এটা একজন ফিজিসিস্ট এভলেন কেলার, উনি এই কথাটা বলতেছেন যে বর্তমানে মেইন স্ট্রিম সায়েন্সের ভাষা হচ্ছে উত্তর আমেরিকা এবং পশ্চিম ইউরোপের মানে কি বলা যায়, শ্বেতাঙ্গ পুরুষের ভাষায় কথা বলে বিজ্ঞান, বর্তমান মেইন স্ট্রিম সায়েন্স। তো যাই হোক, এটা বলতে চাচ্ছি যে এই টুলটা আমাদের মুসলিমদেরকে ব্যবহার করতে হবে। বিজ্ঞান প্রকৃতিবাদ মতবাদ মেনটেন করে চলে, যাতে করে একজন আস্তিক বিজ্ঞানকে ব্যবহার করতে পারেন, একজন নাস্তিক বিজ্ঞানকে ব্যবহার করতে পারেন। প্রকৃতিবাদ মতবাদটা কি? যে কোনো ইনসিডেন্ট, যে কোনো ন্যাচারাল ফেনোমেনন, এটার আমরা একটা ব্যাখ্যা দিব, যেটা মানে বস্তু দিয়ে বস্তুর ঘটনার ব্যাখ্যা দিব। আমরা কোনো অতিপ্রাকৃত ব্যাখ্যায় যাব না। এই বস্তুগত ভাবে জিনিসটা কিভাবে হলো, ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পের কারণ জেনা ব্যবচার বেড়ে গেছে, এটা অতিপ্রাকৃত কারণ, এটা এদিকে আমরা যাব না। আমরা ভূমিকম্পের ওয়ে অফ ভূমিকম্প কিভাবে হলো, টেকটনিক প্লেট সরে গেল, হ্যাঁ, ভিতরে অভ্যন্তরীণ ভাবে অগ্নুৎপাত হয়েছে, প্লেট সরে গেছে, মানে এটাকে আমরা একটা ফেনোমেননকে আমরা ব্যাখ্যা করব, এক্সপ্লেইন, সেভ দ্য ফেনোমেনা। বলা যে সায়েন্সের লক্ষ্য হচ্ছে টু সেভ দ্য ফেনোমেনা। এই ফেনোমেননটা কেন ঘটলো এটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব দুনিয়াবি বস্তু দিয়ে। আখিরাতের ওই আলোচনা আমাদের নাই। কেউ কেউ বলে যে বিজ্ঞান বলছে গড বলে কিছু নাই, মানে এটা কত বড় একটা মানে স্টুপিডিটি যে বিজ্ঞান বলছে গড বিজ্ঞানের সাবজেক্ট ম্যাটারই না। তাহলে বিজ্ঞান কিভাবে এ ব্যাপারে ডিসিশন দিতে পারে যে গড বলে কিছু নাই? বিজ্ঞান বলতেছে আমার সাবজেক্ট ম্যাটারই গড না, আত্মা, এগুলো আমার সাবজেক্ট ম্যাটার না। আমার সাবজেক্ট ম্যাটার হচ্ছে দুনিয়ার এই সমস্ত কিছু। তা আপনি যদি এখন একটা ডিকশনারি আগা থেকে গোড়া পড়ে ফেললে আপনি বলতেছেন যে না, এখানে তো কালাভুনার রেসিপিটা নাই। আপনাকে রেসিপির বই দেখতে হবে। আপনাকে ডিকশনারির মধ্যে তো ডিকশনারি, এর মধ্যে শুধুমাত্র ওয়ার্ড আছে। ঠিক একইভাবে বিজ্ঞান শুধুমাত্র দুনিয়াবী জিনিস নিয়ে কথা বলবে। এটা তার সাবজেক্টেই নাই যে সে এই ডিকশনারি বইয়ের মধ্যে কালাভুনার রেসিপি থাকবে, এটা বলা যাবে না। তো আপনি ডিকশনারি বই পড়ে আপনি বলতেছেন যে না, কালাভুনার টুনা এগুলো সব ফালতু কথাবার্তা, এগুলো কোনো রেসিপি নাই কোথাও সাতার মতো। ব্যাপারটা হচ্ছে ওইরকম যে বিজ্ঞান বলছে স্রষ্টা বলে কিছু না। তবে ভাই, মানে বিজ্ঞানকে অ্যাকচুয়াল ফর্ম আমাদেরকে জানতে হবে, এবং আমাদেরকে ইসলামিক সিভিলাইজেশনের অংশ হিসেবে আমাকে এই ইসলামিক সিভিলাইজেশন আমাকে ওন করতে হবে, এবং এরপরে আমাকে এই বিজ্ঞান চর্চায় আমাকে আত্মনিয়োগ করতে হবে। আমরা চাই যে আপনাদের প্রত্যেকের, এখন আমার সামনে যারা আছেন অধিকাংশ আপনারা বুয়েটিয়ান, প্রত্যেকের রিসার্চ মেথোডোলজি সম্পর্কে পরিষ্কার জ্ঞান থাকা প্রয়োজন। এবং আমি জানি যদিও ইঞ্জিনিয়ারিং রিসার্চ গুলো অনেক ফান্ডিং প্রয়োজন হয়, অনেক ফান্ডিং এর বিষয় আপনাদের, বাট স্টিল আমরা চেষ্টা করবো যার যার মতো যতটুকু সম্ভব, হ্যাঁ, মানে এই জ্ঞান বৃক্ষে একটা করে পাতা যোগ করার জন্য। কারণ দেখেন, জ্ঞান তত্ত্ব যেদিকে, রাজত্ব সেদিকে। একসময় ইসলামের আমাদের ছিল, আমরা তখন রাজত্ব করছি। আজকে জ্ঞান তত্ত্ব ওইদিকে ওয়েস্টে, আজকে তারা রাজত্ব করছে, আমাদেরকে মেনে নিতে হচ্ছে সবকিছু। এবং আরেকটা বিষয় হচ্ছে যে পশ্চিম থেকে আসা প্রত্যেকটা কথাকেই মানে সর্বৈব সত্য হিসেবে গ্রহণ করার কিছু নেই। একটা সভ্যতা প্রযুক্তিগতভাবে উৎকর্ষের চূড়ায় রয়েছে, তার মানে এই না যে তারা সবকিছুতেই ঠিক, তার মানে এই না যে তাদের জীবনযাত্রা ঠিক, তার মানে এই না যে তাদের প্রত্যেকটা আইডিওলজি ঠিক। আজকে পশ্চিমের কি কঠিন অবস্থা, এটা যদি আমরা মানে স্ট্যাটিস্টিক্স যদি আমরা মানে আপনাদের সামনে কখনো আসে, আপনারা দেখতে পাবেন যে কি পরিমাণ কঠিন একটা অবস্থার ভিতর দিয়ে পশ্চিম যাচ্ছে। হ্যাঁ, এই যে আজকে আপনি আপনার মা বাবা ভাই বোন মিলে যে সুখের সংসার, এই কনসেপ্টই ওখানে নাই। আমি বললাম না যে প্রত্যেকটা সন্তান তার বাবা মায়ের 2বার করে ডিভোর্স দেখে। এটা কি কঠিন একটা পরিস্থিতি, চিন্তা করে দেখেছেন? তো এই পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। আজকে যদি আল্লাহ আমাদের ইসলাম না দিতেন, আজকে আমরাও একই অবস্থায় থাকতাম।
তো যাই হোক, মোট কথা ইসলামকে জানার চেষ্টা করা এবং ইসলামকে একটা সভ্যতা হিসেবে স্টাডি করার চেষ্টা করা এবং নিজে এই সভ্যতার জন্য যার যার মতো করে অবদান রাখার জন্য আমরা চেষ্টা করবো। অনেক কথা বলে ফেললাম, জানি না কতটুকু প্রসঙ্গের মধ্যে ছিলাম। আমি বলেছিলাম যে কথার খেয়ে হারিয়ে ফেলবো হয়তো মাঝে মধ্যে, কারণ একসাথে এভাবে মানে এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন জায়গায় লেখালেখি করলেও একসাথে কখনো আলোচনা করা হয়ে ওঠে না, ইটস দ্য ফার্স্ট টাইম। যাই হোক, আমি জানি না আপনারা এটা থেকে কতটুকু উপকৃত হতে পারলেন। আমার মনে হয় আলোচনা আমরা আজকে এখানে শেষ করি, হয়তো অন্য কোনো দিন অন্য কোনো স্পেসিফিক টপিকে আপনাদের সাথে আরো আলোচনা হবে ইনশাল্লাহ। তো আজকে আমার মনে হয় যে মোটামুটি আমরা আমাদের আলোচনার মধ্যেই ছিলাম, তাই না? পর্নোগ্রাফি, বিজ্ঞান, ধর্ম, ব্যবসা এবং অন্যান্য বিষয়, এটার মধ্যেই হয়তো ছিলাম। আল্লাহ তাআলা যেগুলো ভালো ভালো কথা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইরফান ভাই। আমিন ভাই, অত্যন্ত চমৎকার একটি সেশন ছিল, মাশাআল্লাহ। আর শক্তি ভাই অনেক চমৎকার ভাবে বর্তমান বিশ্বের এই সামাজিক পরিবর্তনের প্রেক্ষাপটগুলো তুলে ধরেছেন, যেগুলো আমাদের নতুন প্রজন্মকে হয়তো একটা নতুন ভাবে মানে একটু অন্যরকম ভাবে এই পৃথিবীটাকে দেখার একটা নতুন দৃষ্টিভঙ্গি দান করবে। আর সবশেষে যে নসিহাটা করলেন সেটা তো অবশ্যই অনেক উপকারী ছিল, আমরা যেন সবাই বিষয়গুলো বুঝতে পারি এবং এই সম্পর্কে আরো যেন জ্ঞানার্জন করার স্পৃহাটা ভিতরে পাই। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আর শক্তি ভাইকে জাযাকাল্লাহু খায়রান এই সেশনটা নেওয়ার জন্য। আচ্ছা ভাই, তাহলে আমরা এবার ইয়াতে প্রশ্নোত্তর পর্বে চলে যাই। জি জি। আচ্ছা, তো প্রশ্নোত্তর পর্বটি শুরু করছি। দেখা যাচ্ছে আমাদের কাছে ইতিমধ্যে বেশ